প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে ৪১তম বিসিএস লিখিত বাংলাদেশ বিষয়াবলীর ৮ নম্বর ক্লাসে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ওমর ফারুক। আমরা গত ক্লাসে আমাদের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছিলাম। আজকের আমাদের আলোচ্য বিষয়গুলো আমরা এক নজর দেখে নেব। আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের বৈদেশিক নীতি, অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বহির্বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক। তো এখানে বিশেষ করে আমরা বিভিন্ন মুসলিম দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক এবং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা আমরা বিবেচনায় নিব। এবং সম্প্রতি ভারত, নেপাল, চীন, বাংলাদেশের যে করিডোরের কথা বলা আছে, করিডোর নিয়ে আমরা আলোচনা করব। রোহিঙ্গা সমস্যা নিয়ে আমাদের আন্তর্জাতিক ইস্যু নিয়ে আমরা এটা আলোচনা করব এবং সর্বশেষ জনশক্তি রপ্তানি নিয়ে আমাদের আলোচ্য বিষয়গুলো। তো আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসের শুরুতেই একটু বিষয় বলি। যেহেতু লিখিত ক্লাস, তো লিখিত বিষয়ের ক্ষেত্রে বা লিখিত সাবজেক্টের ক্ষেত্রে এখানে আসলে আপনাকে যে বিষয়গুলো মনে রাখতে হয় বাংলাদেশ এবং আন্তর্জাতিকের ক্ষেত্রে, সেগুলো হচ্ছে কি পয়েন্ট। প্রত্যেকটা প্রশ্নের কি পয়েন্টগুলো যদি আপনি মনে থাকে, তাহলে কিন্তু আপনি এই কি পয়েন্টের উপরে কিন্তু আপনি আপনার মতো সাজিয়ে লিখতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে প্রত্যেকটা প্রশ্নের কি পয়েন্টগুলো মনে রাখতে হবে। আর প্রত্যেকটা প্রশ্নের কি পয়েন্টগুলো মনে রাখার সাথে সাথে যদি আমরা যেখানে প্রযোজ্য ক্ষেত্রে যদি পরিসংখ্যানগুলো ব্যবহার করি বিভিন্ন সমীক্ষার, তাহলে কিন্তু নাম্বার পাওয়ার হারটা বেড়ে যায়। সুতরাং আমাকে অবশ্যই মনে রাখতে হবে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীর উত্তর করার ক্ষেত্রে কি পয়েন্টগুলো, প্রত্যেকটি প্রশ্নের কি পয়েন্টগুলো অবশ্যই আমরা নোট করে ফেলব, যে কী পয়েন্ট আছে। যেমন আমি কিন্তু মূলত হচ্ছে কি পয়েন্টগুলো লেখার চেষ্টা করি বা কি পয়েন্টগুলো বলে সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি। তা সেভাবে আপনারা একটু নোট নেবেন। তো আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। শুরুতেই হচ্ছে বাংলাদেশের বৈদেশিক নীতি। তা বৈদেশিক নীতি বলতে আমরা মূলত পররাষ্ট্র নীতিকে বুঝিয়ে থাকি। তো আমরা একটু দেখব আসলে বাংলাদেশের বৈদেশিক নীতি কী, বাংলাদেশের বৈদেশিক নীতি অর্থাৎ পররাষ্ট্র নীতির বৈশিষ্ট্য কী, কীভাবে বাংলাদেশের বৈদেশিক নীতিগুলো নির্ধারিত হয় বা নির্ধারণ করা হয়, কীভাবে সম্পর্ক উন্নয়নে সেগুলো কাজে লাগে, বহুবিধ বিষয়গুলো আমরা দেখব। তা প্রথমে আমরা একটু জেনে নেব আসলে বৈদেশিক নীতিটা কী। তো মনে রাখতে হবে বৈদেশিক নীতি হচ্ছে আমাদের জাতীয় নীতির অংশ বিশেষ, অর্থাৎ কোনো দেশের জাতীয় নীতির সেই অংশ যা বহির্বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়নের সাথে সম্পৃক্ত। তো কোনো দেশের জাতীয় নীতির যে অংশ কোন অন্য বা বহির্বিশ্বের সাথে সম্পর্কের ক্ষেত্রে সম্পৃক্ত, সেই নীতিকেই আমরা বলি বৈদেশিক নীতি। তো বৈদেশিক নীতির ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা হয়, রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন সাধন করা হয়, সর্বোপরি যেটা করা হয় বিশ্বের সম্মানজনক অবস্থান সৃষ্টির জন্য রাষ্ট্রীয় নীতির ক্ষেত্রে বা পররাষ্ট্র নীতির ক্ষেত্রে রাষ্ট্রীয় নীতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আমরা জার্মানির প্রতিষ্ঠাতা এবং আধুনিক জার্মানির জনক বলা হয় অটো ভান বিসমার্ককে। তো অটো ভান বিসমার্ক বলেন, কোনো দেশের আভ্যন্তরীণ নীতির সম্প্রসারণই হলো সে দেশের বৈদেশিক নীতি। তো এইভাবে বিভিন্ন ব্যক্তিবর্গ বৈদেশিক নীতিকে সংজ্ঞায়িত করার চেষ্টা করছে। তো আমরা একটু এক নজরে আমাদের বৈদেশিক নীতি কাকে বলে এক দুইজনের আমরা ভূমিকাটা জানব। এরপর যেমন আমরা বলি জোসেফ ফ্রাঙ্কল মূলত তার মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থে তিনি বলেছেন যে বৈদেশিক নীতির সংজ্ঞা দিয়েছেন যে বৈদেশিক নীতি হলো সিদ্ধান্ত ও ক্রিয়া প্রতিক্রিয়ার ফল, যা এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক সৃষ্টি করে। সুতরাং আমরা বৈদেশিক নীতি বলতে বুঝি উপযুক্ত ধারণার আলোকে আমরা যদি বলি, তাহলে হচ্ছে যে কোনো রাষ্ট্রে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে, কোনো রাষ্ট্র যখন তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য যে প্রচেষ্টা চালায় বা যে নীতি অবলম্বন করে প্রচেষ্টা অব্যাহত রাখে, তাকে বলা হয় বৈদেশিক নীতি। এখন আমরা আসবো আমাদের বাংলাদেশের পররাষ্ট্র নীতি বা বৈদেশিক নীতির উদ্দেশ্য। বাংলাদেশের পররাষ্ট্র নীতির উদ্দেশ্যগুলো কী কী?
প্রথমত আমাদের মনে রাখতে হবে আমাদের সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে আমাদের পররাষ্ট্রনীতি বর্ণিত হয়েছে। আমরা কিন্তু প্রথম ক্লাসে আলোচনা করেছি আমাদের সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে আমাদের পররাষ্ট্রনীতি বর্ণিত আছে, যেখানে বলা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা ও সংহতির উন্নয়ন বলা আছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা ও সংহতির উন্নয়ন। তাহলে আমরা যদি আমাদের সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদটা বিশ্লেষণ করি, তাহলে কিন্তু আমরা আমাদের পররাষ্ট্রনীতির উদ্দেশ্যগুলো পেয়ে যাই। এক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে আমরা যখন কোনো স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা করব, যদি ওই বিষয়টি আমাদের সংবিধানের সাথে সম্পৃক্ত হয়, তাহলে অবশ্যই বিষয়টি অবতারণার সাথে সাথে আমরা সংবিধানের অনুচ্ছেদগুলো তুলে ধরব। তো আমাদের সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ আমাদের পররাষ্ট্রনীতি 25 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারিত হয়ে থাকে। তো আমরা একটু আমাদের পররাষ্ট্রনীতির উদ্দেশ্যগুলো একটু দেখি। তো আমাদের পররাষ্ট্রনীতির যদি একেবারে মূল উদ্দেশ্য বলি, তাহলে হচ্ছে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির অন্যতম উদ্দেশ্য। অর্থাৎ আমরা যদি বলি, সেটা হলো আমাদের বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং আমাদের সমতা বজায় রাখা বহির্বিশ্বে। তার সুদীর্ঘ পথ পরিক্রমায় আমাদের সাথে মূলত আমরা দেখি ভারতের সাথে আমাদের ছিটমহল ছিল, অঙ্গরপোতা কিংবা দহগ্রাম কিংবা 3 বিভাগ করিডোর। এ নিয়ে কূটনীতি বা তার উল্লেখযোগ্য সমাধান উদ্দেশ্যের আলোকে বিভিন্ন ক্ষেত্রে আমরা এই ছিটমহল বিনিময়ের ক্ষেত্রে আমরা আমাদের ভারতের সাথে আলোচনা চালিয়ে গেছি এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ভারতের যৌথ উদ্যোগে কিন্তু আমাদের এই ছিটমহল বিনিময়ের সমস্যার সমাধান হয়েছে। তাই ছিটমহল বিনিময়ের মধ্য দিয়ে আমরা আমাদের দেশের অখণ্ডতা রক্ষা করলাম, আবার সার্বভৌমত্ব রক্ষা করলাম। তো একটি দেশের মতো পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য হচ্ছে সে দেশের স্বাধীনতা এবং তার অখণ্ডতা বা সার্বভৌমত্ব রক্ষা করা। ঠিক একইভাবে যেমন যেসব দেশের স্বাধীনতা খর্ব করে, পৃথিবীর যেসব দেশ স্বাধীনতা খর্ব করে, সেসব দেশকে বাংলাদেশ কিন্তু কখনো সমর্থন করে না কিংবা কখনো বন্ধু ভাবে না। এটা কিন্তু আমাদের স্বাধীনতার অন্যতম একটি উদ্দেশ্য, আমাদের পররাষ্ট্রনীতির অন্যতম একটি উদ্দেশ্য, যে পৃথিবীর যে সমস্ত দেশ ভিন্ন কোনো দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করে কিংবা ভিন্ন কোনো দেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করে, বাংলাদেশ কখনো সেই দেশের সাথে সম্পর্ক রাখে না বা সে দেশের সাথে বন্ধুত্ব স্থাপন করে না। আমাদের পররাষ্ট্রনীতির অন্যতম উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। বর্তমান বিশ্ব ব্যবস্থায় এই যে এখন যে বিশ্বায়নের যুগ, এই বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে পৃথিবীর বিভিন্ন দেশের পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য থাকে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া কিংবা অর্থনৈতিকভাবে উন্নয়ন সাধিত হওয়া। তো অর্থনৈতিক উন্নয়ন বা আমরা যেটি বলি যে আসলে অর্থনৈতিক মুক্তি বা উন্নয়ন ব্যতীত কিন্তু কোনো দেশের ভূখণ্ডের স্বাধীনতা অর্জিত হয় না বা অর্থহীন। তো একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্ব দরবারে টিকে থাকতে হলে সে দেশের অর্থনৈতিক উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ। তাই অর্থনৈতিক অগ্রগতি ও এক্ষেত্রে স্বাবলম্বিতা অর্জন বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম বৈশিষ্ট্য। তাই অর্থনৈতিক অগ্রগতি এবং স্বাবলম্বিতা অর্জনের জন্য বাংলাদেশের মূলত শিল্পে বা বিভিন্ন খাতে বিদেশি বিনিয়োগের জন্য আকৃষ্ট করে পররাষ্ট্রনীতি পরিচালিত হয়। আমাদের পণ্য রপ্তানি বা আমদানির ক্ষেত্রে সহজতর হওয়ার জন্য বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হয়। তো এক্ষেত্রে আমরা বলতে পারি, যেমন আমাদের অর্থনৈতিক অনগ্রসরতা কিংবা আমাদের শিল্প আছে যেগুলো রুগ্ন শিল্প কিংবা অনুন্নত অবকাঠামো যেগুলো বলে আমরা, তা এই উভয় কারণে কিন্তু বাংলাদেশ অনেক সময় বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এছাড়া সম্প্রতি আমরা যেটা বলি মুক্তবাজার অর্থনীতির যে ধারণা আছে, এই মুক্তবাজার অর্থনীতির ধারণার পরিপ্রেক্ষিতে এখন প্রতিযোগিতামূলক বিদেশি বাজার ধরে রাখা এবং অন্যান্য সুযোগ সুবিধার প্রয়োজনে কিন্তু বাংলাদেশের অনেক কিছু করণীয় আছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ মূলত আন্তর্জাতিক বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন দেশের সাথে সম্পর্ক উন্নয়নে কাজ করে যায়। এক্ষেত্রে আমরা মূলত হচ্ছে অনেক ধরনের ব্লকের কথা, যেমন D8-এর কথা বলি, সার্কের কথা বলতে পারি, সাপটা যেগুলো আছে, WTO, এই বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সাথে বাংলাদেশ কিন্তু তার অর্থনৈতিক কূটনীতিও বজায় রাখে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন করা। আমাদের পররাষ্ট্রনীতির অন্যতম একটি
উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতা। পারস্পরিক সহযোগিতা ছাড়া আসলে কোনো দেশ উন্নতি লাভ করতে পারে না। তাছাড়া শান্তি, সমৃদ্ধি, স্থিতি অবস্থা এবং নিরাপত্তার জন্য আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন আছে। আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন ছাড়া এগুলো কখনোই সম্ভব না। এর জন্য বাংলাদেশ মূলত পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক উভয় ব্লকের সাথে কিন্তু তার সুসম্পর্ক বজায় রাখে। পুঁজিবাদী ব্লক বলতে আমরা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এদের কথা বলতে পারি। আবার সমাজতান্ত্রিক ব্লক বলতে আমরা রাশিয়া, চীন কিংবা পোল্যান্ড কিংবা ভিয়েতনাম এদের কথা আমরা বলতে পারি, কিংবা দক্ষিণ কোরিয়া। তা এই যে সমাজতান্ত্রিক যে বলয়টা আছে, সমাজতান্ত্রিক বলয়ের সাথে কিন্তু বাংলাদেশ তার সুসম্পর্ক বজায় রাখে। ঠিক একইভাবে বাংলাদেশ পুঁজিবাদী ব্লকের সাথে কিন্তু তার সামঞ্জস্য বজায় রাখে। যেমন আমরা যদি দেখি যে আমাদের বাংলাদেশের প্রথম যে রাজনৈতিক দল ক্ষমতায় আসে, বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় যখন আসে 1971 সালে, তখন কিন্তু পৃথিবীতে খুব রমরমাট বাণিজ্য ছিল বা খুব জাঁকজমকপূর্ণ অবস্থা ছিল সমাজতান্ত্রিক দেশগুলোতে। অর্থাৎ সে সময় অর্থনীতির সম্পূর্ণ নিয়ন্ত্রক ছিল সমাজতান্ত্রিক দেশগুলো। সমাজতান্ত্রিক দেশগুলো দেখা গেলো সেই সময় খুব দ্রুত সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমরা রাশিয়ার কথা বলতে পারি, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, আমরা চীনের কথা বলতে পারি। দেখা গেলো এই দেশগুলো খুব দ্রুত সামনের দিকে অগ্রসর হচ্ছে। তা আমাদের বাংলাদেশের প্রথম যে ক্ষমতাসীন দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের অর্থনীতির উন্নয়নের ধারাটা সচল রাখার জন্য তারা সমাজতান্ত্রিক দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখলেন, অর্থাৎ ঘনিষ্ঠতা অর্জন করলেন। ঠিক একইভাবে যদি দেখি আমরা এই পরবর্তী যে সরকারগুলো আসলো বাংলাদেশের, এই পরবর্তী সরকারগুলো যেমনভাবে সমাজতান্ত্রিক দেশগুলোর সাথে সম্পর্ক বজায় রাখলো, ঠিক তেমনভাবে মধ্যপ্রাচ্যের পুঁজিবাদী দেশগুলো কিংবা পশ্চিমা বিশ্বের পুঁজিবাদী দেশগুলোর সাথে তারা সম্পর্ক উন্নয়ন করলো। এই ক্ষেত্রে আমাদের বলতে পারি যে আমরা পশ্চিমা বিশ্বের গণতান্ত্রিক পুঁজিবাদী দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন হলো গণতান্ত্রিক বিবেচনায়। আবার মধ্যপ্রাচ্যের পুঁজিবাদী দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন হয় ধর্মের ভিত্তিতে। তো উভয় কারণে মূলত বাংলাদেশের পররাষ্ট্রনীতি কিন্তু এই সমাজতন্ত্র কিংবা পুঁজিবাদী কিংবা ধর্মীয় কোনো নিরিখে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে আবদ্ধ করা যায়নি। কারণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক প্রশ্নে সহযোগিতা করা, শান্তির প্রশ্নে। আমাদের পররাষ্ট্রনীতির অন্যতম আরেকটি উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা। মূলত আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য কিন্তু আন্তর্জাতিক সহযোগিতা এবং তার পরিবেশ সৃষ্টি খুব দরকার। আন্তর্জাতিক সহযোগিতা এবং তার পরিবেশ ছাড়া কিন্তু আপনি আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারবেন না। যে কারণে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য আন্তর্জাতিক সহযোগিতা এবং তার প্রয়োজনীয় পরিবেশ ঠিক রাখা। এক্ষেত্রে মূলত আমরা আঞ্চলিক ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে বাংলাদেশের কথা উদাহরণ দিতে পারি। যেমন আঞ্চলিক ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ শান্তিপূর্ণ পরিবেশ প্রত্যাশা করে এবং সেভাবে কিন্তু বাংলাদেশের অস্ত্র প্রতিযোগিতা বলেন, জাতীয়তাবাদী সংঘর্ষ বলেন, জাতিগত দাঙ্গা বলেন, অস্ত্র নিয়ন্ত্রণ বলেন, নিরস্ত্রীকরণের কথা বলেন, সবগুলি কিন্তু বাংলাদেশ বলে আসছে। বাংলাদেশ কিন্তু সবগুলোর পক্ষে। অর্থাৎ আপনার অস্ত্র প্রতিযোগিতা নিষিদ্ধ করতে হবে, জাতীয়তাবাদী যে সংঘর্ষ আছে সেগুলো অবসান ঘটাতে হবে, জাতিগত দাঙ্গার বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান সবসময় ছিল, অস্ত্র নিয়ন্ত্রণ করতে হবে বাংলাদেশের পক্ষে, আবার টোটালি অস্ত্র নিরস্ত্রীকরণ করতে হবে সেটাও বাংলাদেশের পক্ষে। তো এই কারণে বাংলাদেশ মূলত বসনিয়া এবং কসোভো যে মুসলিম জাতিগত মুসলিম নিধন যেটা বলি আমরা, বসনিয়া এবং কসোভোর কিন্তু মুসলিম নিধনকে বাংলাদেশ চরমভাবে নিন্দা জানায়। আবার একই লক্ষ্যে বাংলাদেশ কিন্তু জাতিসংঘ সনদ কিংবা পঞ্চশীল নীতি যেটা হচ্ছে ন্যামেট কিংবা বান্দুক ঘোষণা সবগুলোর প্রতি কিন্তু বাংলাদেশ পূর্ণ সমর্থন জানায় আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার ক্ষেত্রে। আবার একইভাবে আমরা যদি দেখি বাংলাদেশ কিন্তু ফিলিস্তিনকে সাপোর্ট দেয়, ইসরায়েলের সাথে বাংলাদেশের সম্পর্ক নয়, কারণ মনে করা হয় যে তারা শান্তি এবং সম্প্রীতি নষ্ট করছে। তা পৃথিবীতে যে সমস্ত দেশ মূলত শান্তি এবং নিরাপত্তা বিঘ্নিত হোক, যে সমস্ত দেশের মাধ্যমে আমরা সেই সমস্ত দেশগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করে। বাংলাদেশ বরাবরই আন্তর্জাতিক নীতির ক্ষেত্রে শান্তি এবং নিরাপত্তার নীতি বজায় রাখে। এই কারণে আমরা বলতে পারি যে বাংলাদেশ কিন্তু একেবারে পারমাণবিক অস্ত্র ছড়িয়ে পড়াটা চরমভাবে নিরাপত্তায় বিঘ্নিত হবে এটা মনে করে। এই কারণে বাংলাদেশ কিন্তু পারমাণবিক অস্ত্রের বিরোধিতাও করে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো জাতীয় পরিচয় অক্ষুণ্ণ রাখা। বাংলাদেশের প্রধান পরিচয় হলো বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। যে কোনো মূল্যে বাংলাদেশের এই স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের পরিচয় অক্ষুণ্ণ রাখা হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য বা মৌলিক বৈশিষ্ট্য। এই উদ্দেশ্যকে সামনে রেখে মূলত বাংলাদেশ
একদিকে অন্য অন্য রাষ্ট্রের সাথে যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে আগ্রহী, ঠিক অন্যদিকে কিন্তু নিজস্ব স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে বৈদেশিক নির্ধারণ করে চলছে বাংলাদেশ। তো এছাড়া বাংলাদেশ থেকে সকল প্রকার বর্ণবাদ, ইহুদিবাদ, উপনিবেশবাদ ও সম্প্রসারণবাদ দূরীকরণ এবং এদের বিরুদ্ধে সংগ্রাম বাংলাদেশের পররাষ্ট্রনীতির এক অন্যতম উদ্দেশ্য। তো আমরা যদি বৃহৎ আকারে বলি, তা এইগুলো এই 5টা ছিল হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির উদ্দেশ্য। আমি আর লিখলাম না, বাকি 3টা মুখে বলে গেলাম। এখন চলে আসে আমাদের পররাষ্ট্রনীতির নির্ধারিত হয় কীভাবে, অর্থাৎ আমরা বলবো বাংলাদেশের পররাষ্ট্রনীতির নির্ধারকগুলো কী কী। আমাদের পররাষ্ট্রনীতির নির্ধারক অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্রনীতি কীভাবে নির্ধারিত হয় সেটা একটু আমরা দেখব। আমাদের পররাষ্ট্রনীতির নির্ধারকগুলো মূলত আমরা হচ্ছে 2টা ভাগে ভাগ করতে পারি। বাংলাদেশের যে পররাষ্ট্রনীতির নির্ধারক আছে, এটাকে আমরা নির্ধারক সমূহকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রেক্ষিত, অর্থাৎ অভ্যন্তরীণ প্রেক্ষিতে কোন কোন বিষয়গুলো আমাদের পররাষ্ট্রনীতির নির্ধারক হিসেবে ব্যবহৃত হয়। আরেকটা হচ্ছে আন্তর্জাতিক বা বহির্বিশ্ব প্রেক্ষিত। এই 2টা, তো এই 2ভাবে বাংলাদেশের মূলত পররাষ্ট্রনীতি নির্ধারিত হয়। তো আমরা প্রথমে দেখি মূলত আমাদের অভ্যন্তরীণ যে পরিপ্রেক্ষিত আছে, অভ্যন্তরীণ প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কীভাবে নির্ধারিত হয়। আমি এখানে কী পয়েন্টগুলো বলছি, আপনাদের শিটে আছে বা আপনারা একটু নোট নেবেন। প্রথম পয়েন্টটা হচ্ছে ইতিহাস ও সামাজিক ঐতিহ্যগত উপাদান। প্রথম যে উপাদানটা বলছে ইতিহাস ও সামাজিক ঐতিহ্যগত উপাদান। তা বাংলাদেশ না, শুধু পৃথিবীর কোনো দেশের পররাষ্ট্রনীতির নিয়ামক হিসেবে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু বাংলাদেশের না, পৃথিবীর যে কোনো দেশের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে ভূমিকা রাখে সে দেশের ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সভ্যতা, নৃতত্ত্ব, জাতীয়তাবাদ, ধর্মীয় মতাদর্শ, জনসংখ্যা, এই বিষয়গুলো মূলত পৃথিবীর যে কোনো দেশের পররাষ্ট্রনীতি গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা আমরা দেখি আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্রের যে ইতিহাস আছে, বাংলাদেশ নামক রাষ্ট্রের ইতিহাস কিন্তু একেবারে দীর্ঘ দিনের। তা এখানে যদি আমরা দেখি যে বাংলাদেশ নামক রাষ্ট্রের যারা হচ্ছে দায়িত্ব পালন করছে বা নেতৃত্ব দিয়েছে, এই ব্যক্তিবর্গের আদর্শ, এই ব্যক্তিবর্গের ভাবধারা, নৃতাত্ত্বিক উৎপত্তি বিকাশ, সাংস্কৃতিক সদৃশ্য, ধর্মীয় আচরণবিধি, চিরাচরিত আচার অনুষ্ঠান, এই বিষয়গুলো আমাদের মূলত হচ্ছে পররাষ্ট্রনীতির নির্ধারণে বিবেচ্য বিষয় হিসেবে প্রাধান্য পেয়ে থাকে। যেমন বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সাথে সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যায় বা সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা ধর্মীয় বিশ্বাসের মিলের ভিত্তি করে আমাদের পররাষ্ট্রনীতি রচিত হয়। অর্থাৎ আমরা যদি বলি মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে আমাদের ধর্মের ভিত্তিতে আমাদের পররাষ্ট্রনীতি পরিচালিত হয়, সেভাবে নীতি নির্ধারণ হয়। আবার ওয়েস্টার্ন কালচারে যে দেশগুলো আছে, অর্থাৎ পশ্চিমা বিশ্বের যে দেশগুলো আছে, এই পশ্চিমা বিশ্বের দেশগুলোর সাথে আমাদের গণতান্ত্রিক রীতিনীতি পদ্ধতি অনুসরণ করে আমাদের পররাষ্ট্রনীতি পরিচালিত হয়। আবার চীন বা আমাদের রাশিয়া বা এই সমাজতান্ত্রিক বলয়ের যে সমস্ত দেশ আছে, সেই সমস্ত দেশগুলোর সাথে কিন্তু আমাদের সমাজতান্ত্রিক আদর্শের নিরিখে আমাদের পররাষ্ট্রনীতি পরিচালিত হয়। এছাড়াও সবগুলো দেশের ক্ষেত্রে আমরা পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্যকে কিন্তু আমরা প্রাধান্য দিয়েই পররাষ্ট্রনীতি প্রণয়ন করি। আমাদের পররাষ্ট্রনীতির অভ্যন্তরীণ পরিপ্রেক্ষিতের বা নির্ধারকের গুরুত্বপূর্ণ আরেকটা উপাদান হচ্ছে ভৌগোলিক অবস্থান। 2 নম্বরটা আমরা ভৌগোলিক অবস্থান লিখব। ভৌগোলিক অবস্থান যদি আমরা দেখি, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ভৌগোলিক গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে। তা ভৌগোলিক অবস্থান করার কারণে কিন্তু বাংলাদেশ 2টি বৃহৎ শক্তি চীন এবং ভারতের প্রতিবেশী। বিশেষ করে ভারত বাংলাদেশকে 3 দিক থেকে বাংলাদেশকে ঘিরে রাখছে ভারত, আরেক দিকে আছে মায়ানমার।
তো বাংলাদেশের অবস্থা হচ্ছে বাংলাদেশ কিন্তু ভারতকে উপেক্ষা করে কোনো পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে পারে না, কারণ বাংলাদেশের তিন দিকে হচ্ছে ভারত। তো বাংলাদেশের তিন দিকে ভারতের অবস্থান হওয়ার কারণে মূলত ভারতকে উপেক্ষা করা বাংলাদেশের জন্য খুবই কষ্ট এবং কঠিন। এই কারণে স্বভাবতই বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণে ভারত একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হিসেবে দেখা দেয়। এই ভৌগোলিক অবস্থানের কারণে কিন্তু আমরা পাকিস্তান ও চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখি। এবার একইভাবে ভৌগোলিক অবস্থানের কারণে চীনের সাথেও আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, পাকিস্তানের সাথে আছে, মায়ানমারের সাথে কিন্তু আমাদের সম্পর্ক আছে। এরপর যদি দেখি 3 নম্বর যেটা হচ্ছে ভূ রাজনৈতিক পরিবেশ। যে কোনো দেশের পররাষ্ট্রনীতি নির্ধারণের ভূ রাজনৈতিক পরিবেশ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের প্রতিবেশী দেশ হচ্ছে ভারত। তা প্রতিবেশী দেশ ভারত হওয়া সত্ত্বেও কিন্তু ভারতের ভৌগোলিক, রাজনৈতিক এবং সামরিক কর্তৃত্ববাদের কারণে বাংলাদেশের রাজনীতি ভারত ঘেঁষা। আমাদের ভৌগোলিকভাবে আমরা ভারতের প্রতিবেশী হওয়ার কারণে আমরা দেখি যে আসলে ভারতের ভৌগোলিক, রাজনৈতিক এবং সামরিক কর্তৃত্ববাদের কারণে আমাদের দেশের রাজনীতি দুই মেরুমুখী। একটা হচ্ছে ভারত ঘেঁষা পররাষ্ট্রনীতি, আর একটা হচ্ছে ভারত বিরোধী পররাষ্ট্রনীতি। তা আমরা যেটা করি যে ভারত বিরোধী এবং ভারতের ঘেঁষা এবং ভারত বিরোধী এই দুটি ধারায় কিন্তু আমাদের দেশে উপস্থিত। এই দুটি ধারায় আমাদের দেশে উপস্থিত, যে কারণে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে একটা জটিল বিষয় হিসেবে দেখা যায়। আমরা সম্প্রতি নরেন্দ্র মোদীর কথা বলতে পারি, ভারতের প্রধানমন্ত্রী, যিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে এবং আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সফর করছেন। তো নরেন্দ্র মোদী গত কয়েকদিন আগে বাংলাদেশ সফর করে চলে গেলেন। তো নরেন্দ্র মোদীর সফরকালে আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী অর্থাৎ ভারত বিরোধী একটা পক্ষ নরেন্দ্র মোদীর অবস্থানকে ঠেকাতে ব্যস্ত, আবার আরেকটা পক্ষ নরেন্দ্র মোদী আর্টসের বিরোধিতাকারীদের পেটাতে ব্যস্ত। তাহলে আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতের ভৌগোলিক অবস্থানের কারণে একটা পক্ষ দেখা যায় ভারত ঘেঁষা, আরেকটা পক্ষ হচ্ছে ভারত বিরোধী, যে কারণে সঙ্গত কারণে আমাদের পররাষ্ট্রনীতি গ্রহণের ক্ষেত্রে আমরা ভারতকে উপেক্ষা করতে পারি না, এবং এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হয়। আবার একইভাবে আমরা দেখি আমাদের পূর্ব আছে হচ্ছে মায়ানমার। তো মায়ানমারের সাথে যোগাযোগ থাকার কারণে মায়ানমার কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটি নির্ধারক হিসেবে দেখা দেয়। 4 নম্বর আমরা যেটা বলছি ভূ অর্থনৈতিক প্রেক্ষিতে আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারিত হয়। 4 নম্বর ভূ অর্থনৈতিক প্রেক্ষিত। তো ভূ অর্থনৈতিক প্রেক্ষিত কি? আমাদের তিন দিকে আমরা বলি হচ্ছে ভারত। তা ভারত কিন্তু বিশাল দেশ, ভারতের আছে বিশাল উৎপাদন ব্যবস্থা, এবং ভারতের পৃথিবীর যে কোনো দেশের মূলত উৎপাদন ব্যবস্থা দিকে ভারত হচ্ছে অনেক এগিয়ে, যে কারণে ভারতের অর্থনৈতিক আধিপত্য কিন্তু আমাদের কবজা করে রাখছে। ভারত আমাদের প্রতি বছর বাধ্যতামূলক $10,000 ঋণ দিয়ে দেয়, বাধ্যতামূলক ঋণ দিচ্ছে আমাদেরকে ভারত। তা এই যে ভারতের অর্থনৈতিক আধিপত্যের কারণে আমরা মূলত ভারতের কাছে কবজা করি বলছি। অপর দেখে আমরা যদি বলি যে দক্ষিণে যে বঙ্গোপসাগর আছে আমাদের, এই দক্ষিণের বঙ্গোপসাগর কিন্তু আমাদের আন্তর্জাতিক যোগাযোগ এবং আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য দিক বা স্বর্ণদ্বার খুলে দিয়েছে। এসব ভূ অর্থনৈতিক সুবিধা অসুবিধা আমাদের পররাষ্ট্রনীতির পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ এইসব দিক বিবেচনা করে আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হয়। 5 নম্বর যেটা হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচনা হয়ে দাঁড়ায় বা নির্ধারক হয়ে দাঁড়ায় রাজনৈতিক নেতৃত্ব। তা বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার কারণে এদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণে রাষ্ট্রনায়ক বা প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি, তার আদর্শিক বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন আমরা যদি বলি যে পাকিস্তান বিরোধী আন্দোলন হয় 1971 সালে, আমাদের মুক্তিযুদ্ধ হয়। তো 1971 সালে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা, এর কারণে কিন্তু আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতকে প্রাধান্য দিতেন, যে কারণে আওয়ামী লীগের একটি অংশ আবার ঠিক ওই সময় আবার আওয়ামী লীগের একটি অংশ কিন্তু সমাজতন্ত্রের বিশ্বাসী ছিলেন, যে কারণে আমাদের শেখ মুজিবুর রহমানকে একই সাথে ভারতের দিকে ঝুঁকে পড়তে, এবার একই সাথে সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকে পড়তে হয়। পরবর্তীতে খন্দকার মুশতাক এবং জিয়াউর রহমানের কথা বলতে পারে, তারা কিন্তু আবার ইসলামী চেতনায় প্রভাবিত হয়ে আমাদের পররাষ্ট্রনীতি পরিবর্তন করে। এই সময় আমাদের পররাষ্ট্রনীতি আবার মধ্যপ্রাচ্যের সাথে উল্লেখযোগ্য হারে সম্পাদিত হয়। অর্থাৎ খন্দকার মুশতাক এবং জিয়াউর রহমানের সাথে আমরা দেখি পররাষ্ট্রনীতি আমাদের উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছায়। যদিও বর্তমান সরকারের শাসনাবলী কিন্তু মধ্যপ্রাচ্য, রাশিয়া, চীন, ভারত সবগুলো দেশের সাথে আমাদের সম্পর্ক এখন সোনালী যুগ বলি আমরা পররাষ্ট্রনীতির।
আমাদের পররাষ্ট্রনীতির নির্ধারক হিসেবে আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বা ভূমিকা হিসেবে কাজ করে জনমত। গণতন্ত্রের দৃষ্টিতে কোনো দেশের পররাষ্ট্রনীতি মূলত জনমতের চেতনায় প্রতিফলন ঘটাতে হয়। তা বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে যেমন ধর্মীয় প্রভাব আছে, তেমনই ঠিক জনগণের মতামতের প্রতিফলন বিদ্যমান দেখি আমরা। ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী হয়েছে আমাদের বর্তমান সরকারকে বলা হয় ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। তা আমাদের বর্তমান সরকার কিন্তু ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী হওয়ার পরেও কিন্তু ধর্মীয় গোষ্ঠীকে বা ধর্মীয় প্রভাবকে কিন্তু আমাদের পররাষ্ট্রনীতি থেকে মুক্ত করতে পারেননি। সুতরাং আমরা বলতে পারি যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণে সাধারণ জনগণের জনমত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা যদি 7 নম্বর যদি আমরা বলি আমাদের অভ্যন্তরীণ প্রেক্ষিতে পররাষ্ট্রনীতি নির্ধারক, তাহলে বলতে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে বিভিন্ন সম্প্রদায় বা বিভিন্ন সংস্থা। তো এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে আমরা আমাদের বাংলাদেশের বিরোধী দল, সেনাবাহিনী, আমলাতন্ত্র, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, বেসরকারি সংস্থা, এদেরকে আমরা চিহ্নিত করি। তা বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো দেশের পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে এই গোষ্ঠীগুলো মূলত নিয়ামক শক্তি হিসেবে কাজ করে, কারণ এদের পছন্দ এবং এদের মতামতকে উপেক্ষা করে সরকারের পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষমতা নাই, যে একেবারে সম্ভব হয় না। যে কারণে এদের মতামত বিবেচনায় নিয়ে আমাদের পররাষ্ট্রনীতি পরিবর্তন করতে হয়। তো এটা গেল হচ্ছে আমাদের অভ্যন্তরীণ প্রেক্ষিতে আমাদের পররাষ্ট্রনীতি। এখন চলে আসবো যে আন্তর্জাতিক বা বহির্বিশ্ব প্রেক্ষিতে আমাদের পররাষ্ট্রনীতির নির্ধারকগুলো কী বা নিয়ামকগুলো কী। তা আমরা মূলত আমাদের বহির্বিশ্বের প্রেক্ষিতে আমাদের অর্থনীতি নির্ধারক বা নিয়ামক বলি 5টি। যেমন বিশ্ব রাজনীতির দৃশ্যপট। এখন তো গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন বলি আমরা। তা বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে মূলত আমরা দেখি যে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্থায়ী যুদ্ধের সূচনা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী বলয় আর রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক বলয়, এই দুইটা বলয়ের মধ্যে মূলত স্থায়ী যুদ্ধের সূচনা হয়, যেটাকে আমরা বলি কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধ। তো এই স্নায়ুযুদ্ধের চরম উত্তেজনকা পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অক্ষশক্তি এবং সোভিয়েতের অক্ষশক্তির দ্বৈত কর্তৃত্বের মধ্যে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। অর্থাৎ যখন স্নায়ুযুদ্ধ চলমান ছিল দুইটা পক্ষের মধ্যে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে, একটা হচ্ছে পুঁজিবাদী বলয়, একটা হচ্ছে সমাজতান্ত্রিক বলয়। ঠিক এই দুইটা বলয়ের দ্বন্দ্বের মধ্যেই বাংলাদেশের স্বাধীনতার সূচনা হয়। তো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মূলত সবচেয়ে বেশি অবদান রেখেছিল রাশিয়া এবং ভারত। পক্ষান্তরে পাকিস্তান, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র শক্তির পরাজয় ঘটল আমরা দেখলাম। ফলে স্বাধীনতোত্তর বাংলাদেশের পররাষ্ট্রনীতির সূচনা ঘটে সোভিয়েত ইউনিয়ন এবং ভারতের অনুসরণ করে। এর পরবর্তীতে আবার মূলত আমাদের পররাষ্ট্রনীতি কিন্তু যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে পড়ে। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা যে সময় সূচিত হয় সে সময় সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে মূলত সমাজতান্ত্রিক বলয় ছিল, আর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী বলয়। তা যুক্তরাষ্ট্র মূলত পাকিস্তানকে সাপোর্ট করার কারণ রাশিয়া আমাদেরকে সাপোর্ট করে। তা রাশিয়ার সমর্থনে এবং ভারতের সমর্থনে আমরা জয়ী হওয়ার কারণে আমাদের পররাষ্ট্রনীতি কিন্তু সমাজতন্ত্রের দিকে ঝুঁকে পড়ে। যদিও পরবর্তীতে আমাদের সরকারের পরিবর্তনে বা পট পরিবর্তনে বা প্রেক্ষাপট বিবেচনা কিংবা চাহিদার আলোকে আমাদের পররাষ্ট্রনীতি আবার যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে পড়ে, অর্থাৎ পুঁজিবাদী কেন্দ্রিক হয়ে পড়ে। আমাদের পররাষ্ট্রনীতির আন্তর্জাতিক প্রেক্ষিতের গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ইসলামী বিশ্ব। নির্ধারক হচ্ছে ইসলামী বিশ্ব। অর্থাৎ বাংলাদেশের নীতি নির্ধারণে কিন্তু ইসলাম মৌলিক ফ্যাক্টর হিসেবে কাজ না করলেও এর একটা ভূমিকা আছে, গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে মূল ফ্যাক্টর না, তবে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। যেমন আমাদের সংবিধানের 25 নম্বর যে অনুচ্ছেদ আছে, এই 25 নম্বর অনুচ্ছেদের উপনুচ্ছেদ 2-এ বলা আছে রাষ্ট্র ইসলামী সংহতি ভিত্তিতে মুসলিম দেশসমূহের সাথে বা মধ্যে ভ্রাতৃত্ব ও সংহতি সংরক্ষণ ও জোরদার করতে সচেষ্ট হবে। তাহলে মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশ ইসলামী সংহতির ভিত্তিতে আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করে থাকে এবং মুসলিম দেশসমূহের সাথে ভ্রাতৃত্ব বন্ধন জোরদারের মূল মারফত হচ্ছে বা মূল উপাদান হচ্ছে আমাদের ইসলামী সংহতি। ঠিক একইভাবে আমরা দেখি আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, আমাদের পররাষ্ট্রনীতির নির্ধারণের ক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশের হুজুরদের একটা প্রভাব দেখি আমরা, যে হুজুরদের প্রভাবে কিন্তু আমাদের পররাষ্ট্রনীতিও অনেকবার পরিবর্তন হয়। এরপর যদি আমাদের পররাষ্ট্রনীতির আন্তর্জাতিক প্রেক্ষিতে 3 নম্বর উপাদানটা আমরা বলতে পারি আঞ্চলিক পরিবেশ।
তা বাংলাদেশের মতো যারা অনুন্নত দেশ আছে বা উন্নয়নশীল দেশ আছে, এই দেশের পক্ষে কিন্তু বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলাটা সহজ না। বরং বাংলাদেশের উপরে আমরা দেখি দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক সমতা এবং আঞ্চলিক নৈকট্যের কারণে কিন্তু একটা সহযোগিতামূলক পরিবেশ তৈরি হয়। তা যেহেতু আমরা উন্নত দেশগুলোর উপর প্রভাব বিস্তার করতে পারবো না, এই লক্ষ্যে যেটা হয় যে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে এই দেশগুলোর মধ্যে মূলত পারস্পরিক সহযোগিতা এবং সহমর্মিতার ভিত্তিতে একটা অবস্থান তৈরি করা যেতে পারে। যে কারণে আমরা বলি যে এই অবস্থানের কারণে কিন্তু পররাষ্ট্রনীতি মূলত এই লক্ষ্যে আমাদের সার্ক গঠন করা হয় এবং সার্কের সদস্য হয়। যে ক্ষেত্রে আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কিন্তু সার্কের বিষয়টি বিবেচনা আনা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ আঞ্চলিক পরিবেশ কিন্তু বিবেচনা রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আন্তর্জাতিক প্রেক্ষিতে যদি আমরা বলি, আমাদের 4 নম্বর উপাদান হচ্ছে আন্তর্জাতিক সংগঠনের নীতিমালা। বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সদস্য। এক্ষেত্রে আমরা উল্লেখ করতে পারি জাতিসংঘ, OIC, কমনওয়েলথ, NAM, সার্ক, বিমস্টেক, WTO, অনেক সংগঠন, কিংবা ACU, D8। বাংলাদেশ কিন্তু আন্তর্জাতিক প্রেক্ষিতে অনেক সংগঠনের সদস্য এবং অনেক সংগঠনের অর্থাৎ যে সমস্ত সংগঠনের সদস্য বাংলাদেশ, সেই সমস্ত সংগঠনের সনদকে বাংলাদেশকে স্বীকৃতি দিতে হয়। তা যেহেতু এই সমস্ত সংগঠনের সনদকে বাংলাদেশকে স্বীকৃতি দিতে হয়, সেহেতু বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে এই দেশের বা এই সংগঠনগুলোর সনদ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আঞ্চলিক ও আন্তর্জাতিক সংগঠনের নীতির প্রতিফলন লক্ষ্য করি আমরা আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। 5 নম্বর আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারক হিসেবে আন্তর্জাতিক প্রেক্ষিতে ব্যবহৃত হয় বিশ্ব ব্যবস্থায় প্রভাব বিস্তারের চেষ্টা। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বিশ্ব পরিস্থিতিতে আমরা যদি দেখি, তা বিশ্বের যারা প্রক্রমশালী দেশ ছিল, এই প্রক্রমশালী দেশগুলো অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর উপর প্রভাব বিস্তারে সচেষ্ট হয়। এই প্রভাব কখনো প্রত্যক্ষ, আবার কখনো কিন্তু পরোক্ষভাবে ছিল, কখনো আবার রাজনৈতিকভাবে ছিল, কখনো কিন্তু আবার সামরিকভাবে ছিল। তো বাংলাদেশের পররাষ্ট্রনীতির সময়ের সাথে কিন্তু কখনো প্রাচ্যমুখী, কখনো পাশ্চাত্যমুখী ধারায় আবর্তিত হয়েছে। অর্থাৎ কখনো হচ্ছে রাশিয়া চীন কেন্দ্রিক হয়েছে, আবার কখনো কিন্তু যুক্তরাষ্ট্র ফ্রান্স কেন্দ্রিক হয়েছে বা ব্রিটেন কেন্দ্রিক হয়েছে, কখনো মধ্যপ্রাচ্য কেন্দ্রিক হয়েছে, আবার কখনো কিন্তু চলে গেছে একেবারে দক্ষিণে। তা বাংলাদেশের পররাষ্ট্রনীতি এভাবে পরিবর্তিত হয়। তা বৃহৎ আকারে আমরা যদি বলি, আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে অভ্যন্তরীণ প্রেক্ষিত বিবেচনা রাখতে হয়, আবার আন্তর্জাতিক বিশ্ব প্রেক্ষিত বিবেচনা রাখতে হয়। আমরা অভ্যন্তরীণ প্রেক্ষিত বিবেচনা রাখার জন্য আমরা হচ্ছে 8টি পয়েন্টের কথা বলেছি, আর বিশ্ব প্রেক্ষিতের ক্ষেত্রে আমরা 5টি পয়েন্টের কথা বলেছি। এই পয়েন্টগুলো বা কি পয়েন্টগুলো অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, কারণ কি পয়েন্টগুলো কিন্তু আপনি মনে রাখলে আপনার জন্য অ্যান্সার করা সহজ হবে। তো এটাগুলো হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতি। আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আরেকটা বিষয় একটু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যেমন আমাদের পররাষ্ট্র নীতিমালা কি, আমাদের বাংলাদেশের পররাষ্ট্র নীতিমালা। তো আমাদের বাংলাদেশের পররাষ্ট্র নীতিমালা সম্পাদিত হয় আমাদের সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। তো আমাদের 25 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মূলত জাতীয় সার্বভৌমত্ব, সমতার প্রতি শ্রদ্ধা রেখে অন্যান্য রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইনের ও জাতিসংঘ সনদের বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধাশীল থাকা, এবং এই সকল নীতি হবে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি। আমাদের 25 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে। তো স্পষ্টভাবে যদি বলি, আমাদের পররাষ্ট্রনীতির মূল বক্তব্য হচ্ছে আমাদের জাতীয় সার্বভৌমত্ব এবং সমতার প্রতি শ্রদ্ধা রাখবে, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না, অর্থাৎ কোনো হস্তক্ষেপে তারা বিশ্বাস করবে না, আন্তর্জাতিক বিরোধপূর্ণ বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানে তারা সচেষ্ট হবে, এছাড়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হবে। তো এসব নীতির ভিত্তিতে আমরা যদি বলি রাষ্ট্র কীভাবে কাজ করবে, তা আমাদের 25 নম্বর অনুচ্ছেদে যেটা বলা হচ্ছে সেটা হলো যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রয়োগ, পরিহার এবং সাধারণ ও সম্পূর্ণ নিষ্ক্রিয়করণের জন্য চেষ্টা করবে। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ অন্য কোনো দেশে চাপ প্রয়োগ নিবারণ করবে, কিংবা
সম্পূর্ণভাবে হলে নিরস্ত্রীকরণ কিংবা সাধারণ নিরস্ত্রীকরণে বাংলাদেশ কাজ করবে, অস্ত্র হ্রাসে বাংলাদেশ কার্যকর ভূমিকা পালন করবে। প্রত্যেক রাষ্ট্রের স্বাধীন অভিপ্রায় অনুযায়ী পথ ও পন্থার মাধ্যমে অবাধে নিজস্ব সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ ও গঠনের অধিকার সমর্থন করবে। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশ তাদের যে নিজস্ব যে পথ এবং পন্থা আছে সেই অনুযায়ী তাদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এই প্রভৃত ব্যবস্থা নির্ধারণে বাংলাদেশ সহযোগিতা করবে। বলা হচ্ছে সাম্রাজ্যবাদ এবং উপনিবেশিকতা যেটা আছে, ঔপনিবেশিকতাবাদ বা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে বাংলাদেশ সমর্থন করবে। তো এটা ছিল হচ্ছে আমাদের সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে বর্ণিত আমাদের সংবিধানের নীতিমালা। এখন আমাদের সংবিধানের আলোকে আমরা আমাদের পররাষ্ট্রনীতির 8টা নীতিমালা পাই। এই 8টা নীতিমালা আমরা খুব স্পেসিফিকভাবে যদি আলোচনা করি তাহলে একটু দেখব। আমাদের পররাষ্ট্রনীতিতে যে নীতিমালা পাওয়া যায় সেগুলো হলো 1 নম্বর, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। আবার বলছি, আমাদের পররাষ্ট্রনীতির 1 নম্বর নীতিমালা হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। 2 নম্বর হচ্ছে অন্যান্য দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, রাজনৈতিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা থাকা। 3 নম্বর হচ্ছে জাতিসংঘের গৃহীত নীতিমালা মেনে চলা। 4 নম্বর হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। 5 নম্বর হচ্ছে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। 6 নম্বর হচ্ছে অন্যান্য দেশের শান্তিপূর্ণ সহাবস্থানের সাথে একমত থাকা। 7 নম্বর হচ্ছে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করা। 8 নম্বর হচ্ছে মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক বজায় রাখা বা জোরদার করা। বাংলাদেশের পররাষ্ট্র নীতিমালা হচ্ছে 8টা। এই 8টা নীতিমালার ক্ষেত্রে আমাদের পররাষ্ট্রনীতির আমরা হচ্ছে বৈশিষ্ট্য বা 8টা বৈশিষ্ট্য আমরা উল্লেখ করতে পারি। এখানে বৈশিষ্ট্যগুলো আপনার সেটি দেওয়া আছে, আপনারা আলোচনা করবেন। আমি পররাষ্ট্রনীতি নিয়ে আর আলোচনা করব না। এখন আমরা চলে যাব মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক। এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, খেয়াল রাখবেন। তা মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক স্থাপন হয় মূলত ওআইসির মাধ্যমে। আমরা ওআইসির নাম জানি অর্গানাইজেশন অফ দ্য ইসলামিক কোঅপারেশন বা ইসলামিক সহযোগিতামূলক সংগঠন। এই ইসলামিক সহযোগিতামূলক সংগঠনের মাধ্যমেই মূলত ওআইসির সাথে বাংলাদেশের সম্পর্ক নির্ধারিত হয় মুসলিম বিশ্বের। তো বাংলাদেশের মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক কিন্তু নির্ধারিত হয় আমাদের সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে বর্ণিত নীতিমালা অনুযায়ী। আমাদের সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদের 2 বলা হচ্ছে, 2 উপনুচ্ছেদে বলা হচ্ছে, রাষ্ট্র ইসলামী সংহতির ভিত্তিতে মুসলিম দেশসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সংহত, সংরক্ষণ এবং জোরদার করতে সচেষ্ট হবে। যে ক্ষেত্রে আমরা দেখি বাংলাদেশ এজন্য কিন্তু ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন নির্যাতিত মুসলিম জাতি বা গোষ্ঠীর উপর নির্যাতন বন্ধের লক্ষ্যে বাংলাদেশ একেবারে সুসম্পর্ক বজায় রাখতে সাংবিধানিকভাবে বাধ্য, এবং এই নির্যাতন বন্ধের লক্ষ্যে বাংলাদেশ কিন্তু আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করে থাকে। এখন আমরা একটু দেখব আমাদের বাংলাদেশের সাথে মুসলিম বিশ্বের সম্পর্কগুলো কীভাবে নির্ধারিত হয়। তো মুসলিম বিশ্বের প্রেক্ষিতে বাংলাদেশের সম্পর্ক নির্ধারিত হয় 2 ভাবে, মুসলিম বিশ্বের প্রেক্ষিতে আর বাংলাদেশের প্রেক্ষিতে। তো মুসলিম বিশ্বের প্রেক্ষিতে বাংলাদেশের সাথে সম্পর্ক নির্ধারিত হয় 2 ভাবে। একটা মুসলিম বিশ্বের প্রেক্ষিতে 2 ভাবে হচ্ছে আমাদের সম্পর্ক নির্ধারিত। প্রথমত যদি আমরা দেখি তাহলে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে। এই তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলোর জনশক্তির প্রয়োজন, তাই পর্যাপ্ত জনশক্তি এদের নাই তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে। কাজেই এই বেকার সমস্যা, আমাদের জনশক্তি, বাংলাদেশের জনশক্তি আছে, এই জনশক্তি রপ্তানি করতে পারে বাংলাদেশ মধ্যপ্রাচ্যে, তাহলে মধ্যপ্রাচ্যের যেটা প্রয়োজন শ্রমশক্তির সমাধান হবে। অর্থাৎ একই সাথে আমাদের সাথে বাংলাদেশের সাথে যদি প্রতিষ্ঠিত হয় হচ্ছে আমাদের জনশক্তি রপ্তানির সম্পর্কটা প্রতিষ্ঠিত হয়। তো এক্ষেত্রে আমরা যদি বলি একবার সহজভাবে যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, আরব বিশ্বের যে দেশগুলো আছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের, এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর জনশক্তি সমস্যার সমাধানের লক্ষ্যে বাংলাদেশ এখানে প্রচুর পরিমাণে জনশক্তি রপ্তানি করে থাকে। যে কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক হচ্ছে জনশক্তি
রপ্তানির সাথে, এবং আমরা কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে এই কারণে আমাদের সুসম্পর্ক বজায় রাখি। দ্বিতীয় হচ্ছে ইরাক, লেবানন, ফিলিস্তিন সহ অন্যান্য আরব সমস্যার প্রতি বাংলাদেশ কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে নৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে মুসলিম বিশ্বের অন্য দেশগুলোর সাথে। এদেরকে ইরাক, ফিলিস্তিন বা লেবাননের প্রতি বাংলাদেশ সাপোর্ট দিয়ে যাচ্ছে, সমর্থন দিয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখলাম যে মুসলিম বিশ্বের প্রেক্ষিতে বাংলাদেশের সম্পর্ক নির্ধারিত হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে একরকম। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে মূল ভূমিকা রাখছে জনশক্তি রপ্তানি। আরেকটা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্যার সমাধান, যেগুলো বলছি ফিলিস্তিন বা ইরাক বা লেবানন, এই সমস্যার সমাধান করবে বাংলাদেশ এই দেশগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছে বিভিন্ন মুসলিম বিশ্বের সাথে। এরপর যদি দেখি বাংলাদেশের প্রেক্ষিতে মুসলিম বিশ্বের সাথে, বাংলাদেশের প্রেক্ষিতে কিন্তু মুসলিম বিশ্বের সাথেও সম্পর্ক নির্ধারিত হয় দুইভাবে। বাংলাদেশের প্রেক্ষিতেও মুসলিম বিশ্বের সাথে সম্পর্কিত নির্ধারিত হয় দুইভাবে। প্রথমত যে দেখি আমরা বাংলাদেশের বিধ্বস্ত অর্থনীতি, এই বিধ্বস্ত অর্থনীতি মূলত পেট্রোল ডলারের ঋণের ভূমিকা যেটা, সেটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। পেট্রোল ডলার, তেল কেনা বেচা যেটা বলি, তা 1973-74 সালে, আমাদের স্বাধীনতার পর 1973-74 সালে বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে ব্যাপকভাবে বিপর্যয়ের সম্মুখীন হন। ঠিক সেই সময় বাংলাদেশের সরকার মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য তৎপর হয়। তাহলে 1973-74 সালে যখন বাংলাদেশ অর্থনৈতিকভাবে পেট্রোল ডলারের সম্মুখীন হলেন, অর্থাৎ পেট্রোল ডলারের ঋণের ভূমিকার সম্মুখীন হলেন, তখন বাংলাদেশের অর্থনীতি বিপর্যস্ত হয়ে যায়। এই অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ 1973-74 সালে মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়নে সচেষ্ট হলেন। এর আগে কিন্তু বাংলাদেশ সচেষ্ট হননি। দ্বিতীয়ত হচ্ছে অপরিশোধিত তেল যেটা আছে, এই অপরিশোধিত তেল সংগ্রহের জন্য বাংলাদেশ সম্পূর্ণরূপে মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল হয়ে পড়ল। তাহলে কাজে দেখা যাচ্ছে যে মুসলিম রাষ্ট্রসমূহ বাংলাদেশের নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট কারণ এবং ওআইসির ভূমিকার কারণে, ওআইসির গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে কিন্তু বাংলাদেশ এবং মুসলিম বিশ্বের মধ্যে সম্পর্ক তৈরি হচ্ছে। তা বাংলাদেশ নিজস্ব প্রয়োজনের, অর্থাৎ মধ্যপ্রাচ্যের সাথে তেল সমৃদ্ধ দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করে আবার অপরিশোধিত তেল সংগ্রহের উদ্দেশ্যে বাংলাদেশ বিভিন্ন দেশের উপর নির্ভরশীল হয়ে পড়ল। তো বাংলাদেশের জন্য এটা অপরিহার্য হয়ে দাঁড়ালো যে মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়ন, কারণ মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়ন ছাড়া বাংলাদেশের অর্থনীতির স্বাভাবিক বা উন্নয়ন সম্ভব না। এখন চলে আসে আসলে মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্কের উন্নয়নের প্রভাবটা কীভাবে হলো। আমরা যদি মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের প্রভাবটা বিবেচনা করি, তাহলে দেখতে পাবো এখানে কয়েকটি পর্যায় আছে। আমরা প্রথমত এটা মূলত 6টা পর্যায়ে আলোচনা করতে পারি। 6টা পর্যায়ে আমরা এটা আলোচনা করব। এরপর আমরা সংক্ষিপ্ত আকারে প্রথম পর্যায়টা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের শাসনামল, অর্থাৎ আমরা এটা 1972 থেকে 1975 সাল পর্যন্ত বলতে পারি সময়কালটা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল। তা এই সময় মূলত হচ্ছে আমাদের মুসলিম বিশ্বের সাথে আমাদের সম্পর্ক উন্নয়নের জন্য প্রথম পদক্ষেপ এবং সম্পর্কের সূচনা ঘটে। বঙ্গবন্ধু কিন্তু 1972 সালে যে সংবিধান প্রণয়ন করে, সেই সংবিধানে আমাদের ধর্মনিরপেক্ষতাকে স্থান দিলে তিনি সমাজতন্ত্রের দিকে ঝুঁকিয়ে পড়লেন, রাশিয়া এবং ভারতের দ্বারা প্রভাবিত হলেন। এরপরও দেখা গেল যে 1972 সালে আফ্রো এশিয়া সমিতির সম্মেলন হয়। এই আফ্রো এশিয়ার সমিতির সম্মেলনে মূলত মুসলিম বিশ্বের আধিক্য ছিল। তো ওই সম্মেলনের অংশগ্রহণের মধ্য দিয়ে মূলত মুসলিম বিশ্বের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিকের সৃষ্টি করা হলো। এরপর 1973 সালের সেপ্টেম্বরে আলজেরিয়া অনুষ্ঠিত ন্যামের শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধুর ভূমিকা যথেষ্ট প্রশংসিত হয়। সে সময় বঙ্গবন্ধু সৌদি আরবের বাদশাহ এবং সৌদির সহকারী মুখপাত্র বিভিন্ন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে তারা সাক্ষাৎ করলেন বঙ্গবন্ধু। পরবর্তীতে 1973 সালে যখন চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয়, এই আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত হওয়ার পরে কিন্তু বাংলাদেশ মুসলিম বিশ্বের পক্ষ অবলম্বন করে, অর্থাৎ আরবদের পক্ষ অবলম্বন করে। আরবদের পক্ষ অবলম্বন করলে বাংলাদেশের সাথে মুসলিম বিশ্বের সম্পর্কের সূচনা ঘটে। বাংলাদেশের সাথে মুসলিম বিশ্বের সম্পর্কের সূচনা ঘটে 1974 সালে পাকিস্তানে অনুষ্ঠিত ওআইসির দ্বিতীয় শীর্ষ সম্মেলনে। এই ওআইসির দ্বিতীয় শীর্ষ সম্মেলনে 22 ফেব্রুয়ারি বাংলাদেশ অংশগ্রহণ করে। যদি বলা হয় যে বঙ্গবন্ধু অংশগ্রহণ করে 23 ফেব্রুয়ারি, তা 22 ফেব্রুয়ারি বাংলাদেশের অংশগ্রহণের মধ্য দিয়ে মূলত বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করলো এবং বাংলাদেশের সাথে মুসলিম বিশ্বের আনুষ্ঠানিক সম্পর্কের সূচনা হয়। তো 1974 সালের ফেব্রুয়ারি মাসে বঙ্গবন্ধুর মাধ্যমে বাংলাদেশের সাথে মুসলিম বিশ্বের আনুষ্ঠানিক সম্পর্কের গুরুত্বপূর্ণ সূচনা হয়। পরবর্তীতে বিশেষ করে পাকিস্তান যখন বাংলাদেশকে স্বীকৃতি দিল স্বাধীনতার,
পাকিস্তানের স্বীকৃতির পর আমাদের এই সম্পর্কের দুয়ারটা উন্মোচিত হয় এবং মুসলিম বিশ্বের সাথে আমাদের সম্পর্ক স্থাপিত হয়। দ্বিতীয় পর্যায়ে যদি আমরা বলি হুসেন জিয়ার শাসনামল, তো জিয়ার শাসনামল 1975 থেকে 1981। দ্বিতীয় পর্যায়ে ছিল জিয়াউর রহমানের শাসনামল। তা জিয়াউর রহমানের শাসনামলে আমরা দেখি আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতি একেবারে ইসলাম বিশ্বের প্রতি ঝুঁকে পড়ে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের প্রতি ইসলাম বিশ্বের প্রতি ঝুঁকে পড়ার নীতিটা আমরা এখানে পরিলক্ষিত করি। জিয়াউর রহমান পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন মুসলিম বিশ্বকে, এবং তিনি সংবিধানের 12 নম্বর অনুচ্ছেদ, বিশেষ করে ধর্মনিরপেক্ষতা যেটা ছিল এবং ধর্মীয় স্বাধীনতা, এই ধর্মনিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা তুলে দিয়ে দেশের ধর্মীয় রাজনীতির প্রচলন ঘটালেন মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য। একইভাবে তিনি আমাদের সংবিধানের প্রস্তাবনায় কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করলেন। এছাড়া তিনি জিয়াউর রহমান কিন্তু আমাদের সংবিধানের 25-2 অনুচ্ছেদ যুক্ত করলেন। যুক্ত করে তিনি পুরোপুরি একেবারেই ইসলামী বিশ্বের উপর নির্ভরশীল একটি পররাষ্ট্রনীতি প্রণয়ন করলেন। 1976 সালে এই পররাষ্ট্রনীতির আলোকে দেখা যায় 1976 সালে ইস্তানবুলে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীর সম্মেলনে বাংলাদেশের ফারাক্কা সমস্যা বিশেষভাবে তখন প্রাধান্য পায়। এই সম্মেলনে ইসলামী বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীর সম্মেলনে কিন্তু বাংলাদেশের এই সমস্যাটা বিবেচনা করে, এবং এই সম্মেলনে দেশে ফেরার পথে কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি আরব এবং ইরান সফর করে। তা সৌদি আরব এবং ইরান সফরের ক্ষেত্রে জিয়াউর রহমান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, অর্থাৎ তিনি ফারাক্কা এবং বাংলাদেশের সীমান্ত সম্পর্কে তিনি উদ্বেগ প্রকাশ করলেন। দ্বিতীয় কাজ যেটা করলেন, বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের জন্য এই সৌদি আরব এবং ইরান অর্থ সাহায্যের আশ্রয় দিলেন, এবং 1979 সালের 10ম পররাষ্ট্রমন্ত্রীর সম্মেলনে বাংলাদেশের প্রস্তাব করে যে পুঁজি এবং মানব সম্পদের পারস্পরিক বিনিময় করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং অভিন্ন ইসলামী বাজার গঠনের প্রস্তাব দেওয়া হয়। এই সময় মূলত বাংলাদেশ আফগান সমস্যার প্রতি যেভাবে অবস্থানে তাতে সোভিয়েত ইউনিয়ন বিরাগভাজন হয়ে যায়। তখন আফগানিস্তান এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাধীনতা যুদ্ধ চলছে। বাংলাদেশ সরাসরি অবস্থানে আফগানিস্তানের পক্ষে, যদিও সেই যুদ্ধে আফগানিস্তান জয়ী হয় এবং আফগানিস্তান রাশিয়া থেকে স্বাধীনতা অর্জন করে। তাহলে আমরা বলতে পারি যে 75 থেকে 81 পর্যন্ত আমাদের পররাষ্ট্রনীতি সম্পূর্ণ ছিল ইসলামী বিশ্বের উপর নির্ভরশীল, অর্থাৎ ইসলামী বিশ্বের উপরে ঝুঁকে পড়া বা মুসলিম বিশ্বের উপরে ঝুঁকে পড়া কূটনীতি। আমরা আমাদের তৃতীয় পর্যায়ে যদি দেখি, তৃতীয় পর্যায় হচ্ছে 1982 সাল থেকে 1990 সাল পর্যন্ত হুসেন মোহাম্মদ এরশাদের শাসনামলটা যেটা বলি আমরা 6টা পর্যায়ে বলছি। তো হুসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে মূলত আমাদের সরকারের বিভিন্ন দেশে জোর করে ক্ষমতা দখল করলে 1982 সালে জিয়াউর রহমানকে ঘটিয়ে দিয়ে, তার জিয়াউর রহমানকে যে হত্যা করে যে ক্ষমতা দখল করলে এটা কিন্তু বহির্বিশ্ব ভালোভাবে নেয়নি, মুসলিম বিশ্ব। তা মুসলিম বিশ্বের বিরোধিতা সত্ত্বেও কিন্তু ইসলামী সংহতি ও ইসলামী বিধিবিধান রচনার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে হুসেন মোহাম্মদ এরশাদ, এবং প্রকৃত অর্থে হুসেন মোহাম্মদ এরশাদ জিয়াউর রহমান যে নীতি প্রবর্তন করেছিলেন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, হুসেন মোহাম্মদ এরশাদও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জিয়াউর রহমানের নীতিটা গ্রহণ করলেন বা জিয়াউর রহমানের নীতিটাকে তিনি প্রায়োরিটি দিলেন। যে কারণে দেখা যায় যে জিয়াউর রহমান পরবর্তীত যে ইসলামী রাষ্ট্রের দিকে বা মুসলিম বিশ্বের দিকে ঝুঁকিয়ে পড়ার যে কূটনীতি ছিল, এরশাদ আমলেও কিন্তু সেই কূটনীতি বহাল থাকে, এবং এক্ষেত্রে মূলত এরশাদ আরও অনেক ক্ষেত্রে এটা বর্ধিত করে। যেমন ফিলিস্তিন সমস্যা, আফগান সমস্যার ব্যাপারে জিয়াউর রহমানের নীতি অপরিবর্তিত রেখেছিল এরশাদ, এদের সাপোর্ট দিয়েছিল। আমাদের সংবিধানের 8ম সংশোধনী আনলেন এরশাদ, রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতি দিলেন। তাই এই ইসলামকে স্বীকৃতির মাধ্যমে তিনি মূলত মুসলিম বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন। এছাড়া 1983 সালে 6 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 6 থেকে 10 ডিসেম্বর ঢাকা অনুষ্ঠিত মূলত ইসলামী পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন হয়। এই ইসলামী পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো এর মধ্যে মূলত যেটা হয় যে অনেক ক্ষেত্রে বাংলাদেশ ইসলামী রাষ্ট্রের বাংলাদেশ যেমন বিশেষ মর্যাদার আসলে প্রতিষ্ঠিত হয় এরশাদের আমলে, ঠিক একইভাবে দারিদ্র এবং ক্ষুদ্র হলেও আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয় এরশাদের শাসন আমলে, বিশেষ করে মুসলিম বিশ্বের ক্ষেত্রে। আমরা যদি আমাদের চতুর্থ পর্যায়টা লক্ষ্য করি, তাহলে চতুর্থ পর্যায়টা যদি আমরা বলি, তাহলে চতুর্থ পর্যায় ছিল হচ্ছে আমাদের 1991 থেকে 2006 পর্যন্ত। 1991 থেকে 2006 ছিল হচ্ছে আমাদের সংসদীয় সরকার পদ্ধতির সরকার, অর্থাৎ খালেদা জিয়া এবং শেখ হাসিনার শাসনামল। তা খালেদা জিয়া এবং শেখ হাসিনার শাসনামল অর্থাৎ 1991 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশ এবং মুসলিম বিশ্বের সম্পর্ক মূলত ছিল
পূর্ববর্তী সম্পর্কের ধারাবাহিকতা মাত্র। অর্থাৎ জিয়াউর রহমান এবং হোসেন মোহাম্মদ এরশাদ যে ধারাবাহিকতার সূচনা করে যায় 1991 থেকে 2006 সাল পর্যন্ত আমাদের সেই ধারাবাহিকতা কিন্তু রক্ষা করে। যে 1996 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন কিন্তু প্রধানমন্ত্রী প্রথম সফরে যায় সৌদি আরব, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও এই সফরে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য ছিল উমরা পালন, কিন্তু তথাপি কিন্তু তিনি সৌদি বাদশার সাথে সাক্ষাৎ করেন এবং সৌদি বাদশাকে বাংলাদেশের সহযোগিতার আশ্বাস দেন এবং বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার জন্য সৌদি বাদশা আশ্বস্ত করেন। তো এইভাবে একইভাবে আমরা দেখি যে খালেদা জিয়া এবং শেখ হাসিনার শাসনামলে মুসলিম বিশ্বের সাথে পূর্বের ধারাবাহিকতা রক্ষা হলো। খালেদা জিয়ার শাসনামলে যেটা হলো ওআইসির মহাসচিব পদে নির্বাচনে প্রার্থী দেয় বাংলাদেশ এবং ব্যাপক প্রচারণা চালায়। তা যে কারণে যেটা হলো যে ইরাক যুদ্ধ এই পরিচালনা চালানোর পর বাংলাদেশ কিন্তু এক ভোটে ফেল করে মহাসচিব পদে, কারণ মালয়েশিয়ার বাংলাদেশের সাপোর্ট দেওয়ার কথা ছিল কিন্তু মালয়েশিয়া বাংলাদেশকে সাপোর্ট দেয়নি। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া দুইটা দেশই বাংলাদেশকে সমর্থন দেবে বলছিল, কিন্তু শেষ পর্যায়ে দুইটা দেশ সৌদি আরবকে সমর্থন দেয়, সৌদি আরব না তুরস্ককে সমর্থন দেয়, যে কারণে আর বাংলাদেশ মহাসচিব পায়নি। এরপর যখন আফগান এবং ইরাক মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হলো, কিংবা ইরাক এবং যুক্তরাষ্ট্র যখন যুদ্ধ শুরু হলো, তা ইরাক যুদ্ধে মূলত মার্কিন সামরিক চাপের কারণে কিন্তু সরাসরি বিরোধিতা না করলেও বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রে সরাসরি বিরোধিতা করেনি সরকারি পর্যায়ভাবে। তো বাংলাদেশ সেখান থেকে নিজেদের গুটিয়ে রাখে, বাংলাদেশ এভাবে কিন্তু নিশ্চুপ থাকে। তবে পরবর্তীতে কিন্তু বাংলাদেশ কিন্তু যুদ্ধোত্তর ইরাকে বাংলাদেশের সৈন্য প্রেরণের বিষয়কে মার্কিন চাপ এড়িয়ে যায় সিস্টেমে, এবং পাকিস্তানের সাথে কিন্তু আবার বাংলাদেশ একই সময় কিন্তু স্বাভাবিক সম্পর্ক উন্নয়ন করে ফেলে। অর্থাৎ 1991 থেকে 2006 সাল পর্যন্ত শেখ হাসিনা বা খালেদা জিয়ার উভয় শাসনামলে কিন্তু পাকিস্তানের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল, এবং বর্তমানে কিন্তু পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো। আমরা যদি বলি পঞ্চম পর্যায়ে ছিল আমাদের দেশের সাথে মুসলিম বিশ্বের সম্পর্ক উন্নয়নের 2007 এবং 2008 পঞ্চম পর্যায়। এই পঞ্চম পর্যায়ে যেটা ছিল 2007-08 ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার, তা 2006 সালে মূলত খালেদা জিয়া সরকার যখন দ্বিতীয়বারের মধ্যে মেয়াদ শেষ করে তখন এদের আগমন ঘটে মহিউদ্দিন ফখরুদ্দিনদের। তা মহিউদ্দিন ফখরুদ্দিনরা মূলত হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার মূলত পূর্বের মতো, অর্থাৎ সে জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ, খালেদা হাসিনা এই পূর্বের সরকারের মতোই মুসলিম বিশ্বের সাথে সুসম্পর্ক বজায় রাখে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসহ মালয়েশিয়ার জনশক্তি রপ্তানির বিষয়ে নতুন চুক্তি করে এবং মুসলিম বিশ্বের সাথে তারা হচ্ছে বিভিন্ন নতুন চুক্তি সম্পাদন করে এবং মুসলিম বিশ্বে বাংলাদেশের জনশক্তি রপ্তানিটা অব্যাহত রাখে। ষষ্ঠ পর্যায়ে যদি বলি, ষষ্ঠ পর্যায়ে হচ্ছে 2009 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত, অর্থাৎ মহাজোট সরকারের কথা বলতে পারি আমরা। মহাজোট সরকার এখন ক্ষমতায় আছে। তো 2009 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত যদি আমরা মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্কের সরব বিশ্লেষণ করি তাহলে দেখতে পারবো যে আসলে এই সময় মূলত মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড ঘটে এবং বাংলাদেশ মুসলিম বিশ্বে উন্নয়ন কর্মকাণ্ডের অন্যতম দাতা দেশ হিসেবে আবির্ভূত হয়। এছাড়া বাংলাদেশের শ্রমিকদের প্রায় 70% শ্রমিক মুসলিম দেশগুলিতে প্রেরণ করা হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের সাথে কিন্তু বর্তমান মুসলিম বিশ্বের সুসম্পর্ক বজায় রাখছে এবং সম্পর্ক উন্নয়ন ঘটছে, যে কারণে সৌদি আরব প্রতিনিয়ত আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক বজায় রাখে। সৌদি আরবের তত্ত্বাবধানে বাংলাদেশে কিন্তু বর্তমান এই মডেল মসজিদগুলো নির্মাণ করতেছে সৌদি আরব বর্তমান সরকারের শাসনামলে। আবার একইভাবে যে সৌদি আরবের নেতৃত্বে যে ইসলামিক টেররিস্ট নিরোধের যে গোষ্ঠীটা গঠন হয়েছে সংগঠনটা, সে সংগঠনের সদস্য কিন্তু বাংলাদেশ। তো বর্তমান সময় দেখা যাচ্ছে যে মহাজোট সরকারের আমলে অর্থাৎ শেখ হাসিনার বর্তমান সরকারের শাসন আমলে আগের যে কোনো দেশের বা আগের যে কোনো সময়ের চেয়ে কিন্তু মুসলিম বিশ্বের সাথে আমাদের সম্পর্ক এখন অনেক ভালো, যে কোনো দেশ সময়ের চেয়ে। তো এটা হচ্ছে মূলত শেখ হাসিনা বিভিন্ন দেশের সাথে মুসলিম বিশ্বের সাথে আমাদের সম্পর্কগুলো ধরে রাখছে। তো এটা ছিল হচ্ছে বাংলাদেশের সাথে মুসলিম বিশ্বের সম্পর্কের বিভিন্ন পর্যায়ে। এরপর ছাড়া ওআইসিতে বাংলাদেশের ভূমিকা আছে, এটা একটু আপনারা দেখে নেবেন, আপনাদের সেটা আছে। এখন চলে যাবো আমরা বাংলাদেশ ভারতের সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা করব। ওকে, ক্লাসগুলো অনেক বড়, এই কারণে আমি একটু দ্রুত বলে যাই। ওকে, বাংলাদেশ ভারত সম্পর্কের গতি প্রকৃতিটা আমরা একটু দেখে নিই। যদিও বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আপনাদের আন্তর্জাতিক বিষয়াবলী ক্লাস হবে, সেখানে আমরা একটু বিশদ জানব।
তা আমরা যদি বাংলাদেশ ভারতের সাম্প্রতিক বিবদমান ইস্যুগুলো একটু দেখব, সম্পর্কিত সাম্প্রতিক বিবদমান ইস্যুগুলো, যেমন বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম নীতিমালা হচ্ছে কারোর সাথে শত্রুত্ব নয়, সবগুলোর সাথে বন্ধুত্ব। এর আলোকে আমরা দেখি যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশ তার সম্পর্ক উন্নয়নে কাজ করছে ঠিক, কিন্তু একইভাবে যদি আমরা দেখি যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো ভারতের সাথে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করতে ইচ্ছুক, প্রতিবেশী রাষ্ট্র যেগুলো আছে অর্থাৎ নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ সহ এই দিকতাকালে আমাদের স্পষ্ট হয়ে যায় যে এই দেশগুলো ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে ইচ্ছুক। ইভেন আমরা কিন্তু ভারতের সাথে এখন যে কোনো সময়ের চেয়ে, ভারতের সাথে আমাদের এখন সম্পর্ক সবচেয়ে ভালো যে কোনো সময়ের চেয়ে। যে কারণে আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী 2015 সালে বাংলাদেশ সফর করেছিল, 22টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, 22টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সর্বশেষ নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর করলো, 8টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো 2021 সালে। তা বলতে পারি এদিক দিয়ে যে বাংলাদেশের সাথে বর্তমান ভারতের সম্পর্ক যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো। তবে 1971 থেকে আমরা যদি বর্তমান সময় পর্যন্ত বিবেচনা করি, ভারতের সাথে আমাদের সম্পর্কের বিবদমান কিছু ইস্যু আছে, যে ইস্যুগুলো 1971 থেকে এখনও পর্যন্ত চলমান হলেও ভারত আসলে ইতিবাচক সাড়া খুব বেশি দেয়নি। আর ভারতের সরকার ইতিবাচক সাড়া দিতে চাইলেও রাজ্য সরকারের কারণে ভারত অনেক সময় সেটা পেরে ওঠেনি। এক্ষেত্রে আমরা আমাদের বিদ্যমান বিবাদগুলোর মধ্যে প্রথমে উল্লেখ করতে পারি পানি বন্টন সমস্যা, যেটা একটা হচ্ছে পানি বন্টন সমস্যা। বাংলাদেশ ভারতের মধ্যে দ্বিপাক্ষিক যত বিষয় আছে এই দ্বিপাক্ষিক বিষয়ের মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সমস্যা বা বিবাদমান ইস্যু হচ্ছে পানি বন্টন। বাংলাদেশের কিন্তু পুরো উত্তর অঞ্চল এবং বাংলাদেশের পুরো পূর্ব অঞ্চল আমরা বলি, কিংবা উত্তর পশ্চিম কিংবা হচ্ছে উত্তর পূর্ব অঞ্চল, পুরোটা হচ্ছে ভারতের বিভিন্ন নদীর পানির উপর নির্ভরশীল। জাতিসংঘের যে আন্তর্জাতিক নদী আইন আছে, জাতিসংঘের আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী পৃথিবীর কোনো দেশ তার নদীর চলার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। অর্থাৎ আমরা জানি নদী হচ্ছে কোনো ভূখণ্ড থেকে উৎপন্ন হয় এবং নির্দিষ্ট সীমা পেরিয়ে কোনো নদী কিংবা কোনো সাগর, উপসাগর কিংবা মহাসাগরে পতিত হয়। তাই নদীর পথ পরিক্রমায় কোনো দেশ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না, অর্থাৎ বাদ দিতে পারবে না। কিন্তু আমরা জানি ভারত অনেকগুলো নদীতে বাদ দিয়েছে। তা ভারতের এই বাদ দেওয়ার ফলে আমাদের প্রথমত যে চুক্তিটা আমরা বলি ভারতের সাথে আমাদের পানি বন্টন নিয়ে, যেমন ফারাক্কাবাদ, ভারতের ফারাক্কাবাদ ইস্যু আমরা বলতে পারি, আমাদের তিস্তাবাদ। তার স্বাধীনতা লাভের পর থেকে কিন্তু বাংলাদেশ যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে পানি বন্টন। কারণ হলো বাংলাদেশের অভিন্ন বা নদী আছে বা আন্তঃসীমান্ত নদী আছে 57টা। এই আন্তঃসীমান্ত 57টা নদীর মধ্যে 54টা আন্তঃসীমান্ত নদী হচ্ছে ভারতের সাথে। এই 54টা আন্তঃসীমান্ত নদীর মধ্যে বা 53টি আন্তঃসীমান্ত নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে, মাত্র একটি নদী বাংলাদেশ থেকে ভারতে গেছে। অর্থাৎ বাংলাদেশের নদীর পানি প্রবাহে তাহলে নির্ভর করে হচ্ছে ভারতের উপর। যে কারণে দেখা যাচ্ছে যে ভারত ইচ্ছা করলে কিন্তু আমাদের নদীর প্রবাহের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম, ইচ্ছা করলেই। এর জন্য বাংলাদেশের জন্য নদীর পানি, কৃষিকাজ, শিল্প কারখানা, নদীপথে যাতায়াত, প্রাকৃতিক ভারসাম্যের জন্য একান্ত প্রয়োজন। তো বিবিধ কারণ হলেও বাংলাদেশের কিন্তু ভারত কী করলো, ফারাক্কাবাদ নির্মাণ করলো। ফারাক্কাবাদ নির্মাণ করার ফলে আমাদের পদ্মা প্রবাহ কমে গেল, পানি স্থবির হয়ে পড়ে যায়। তো আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কিন্তু ভারত এটা করতে পারে না, তারপরেও করলো। তো ওই আন্তর্জাতিক নিয়ম মান্য করে বাংলাদেশ ছোট দেশ হওয়ার কারণে বাংলাদেশ আর খুব বেশি সামনে অগ্রসর হয়নি। কিন্তু এই ফারাক্কাবাদ নিয়ে ভারতের সাথে আমাদের এখনও দ্বন্দ্ব আছে। ফারাক্কা চুক্তিটা এখন হচ্ছে না, বা ফারাক্কা চুক্তিটা ভারতের সামনে অগ্রসর করতে পারতেছে না। ভারতের প্রধানমন্ত্রী 2015 সালে বাংলাদেশ সফর করেছিল, সে সময় বলছিল যে হ্যাঁ তারা ফারাক্কাটা চুক্তি করে ফেলবে। আমাদের প্রধানমন্ত্রী 2019 সালে ভারত সফর করে সে সময় আশ্বস্ত করেছিল হ্যাঁ করবে। 2021 সালে আসছিল, ফারাক্কা নিয়ে কোনো কথা নাই, কিন্তু এটা খুব বড় একটি বিষয় বাংলাদেশের স্বাধীনতার পরপর থেকে। এছাড়া আমরা দেখি যে ভারত টিপাইমুখকে বাদ দিচ্ছে। তা ভারতের টিপাইমুখ বাদ দিচ্ছে বরাক নদীর তুইভাই নামক স্থানে। তো ভারত যদি টিপাইমুখ বাদ দিয়ে দেয় তাহলে আমাদের দুইটা নদী একেবারে শুকিয়ে যাবে এবং আমাদের মেঘনা নদীর পানি প্রবাহ স্থবির হয়ে যাবে। তো ভারতের এই যে টিপাইমুখ বাদ দেওয়ার ফলে দেখা যাবে আমাদের সুরমা এবং কুশিয়ারা
যেটা সিলেট দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে, এই সুরমা এবং কুশিয়ারা পানির প্রবাহ কমে যাবে এবং সুরমা কুশিয়ারা থেকে কিন্তু আমাদের আজকে মেঘনা নদী, তা যদি সুরমা কুশিয়ারায় পানি না থাকে তাহলে মেঘনা নদী স্থবির হয়ে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশের মারাত্মকভাবে মরুকরণ দেখা দিতে পারে বা খাদ্যশস্য উৎপাদন হুমকি স্বরূপ হয়ে যেতে পারে। বাংলাদেশ ভারতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিবাদের এখনও কোনো সমস্যা সমাধান হয়নি। নম্বর 2 হচ্ছে গ্যাস রপ্তানি বিতর্ক। নদীর পানি সমস্যার মতো বাংলাদেশের দ্বিতীয় একটি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই সমস্যা হলো গ্যাস রপ্তানি। যেমন বাংলাদেশের যে পরিমাণে গ্যাস রক্ষিত আছে তা মূলত হচ্ছে বহির্বাণিজ্যের জন্য মোটেও অনুকূল না, যে কারণে গ্যাস রপ্তানির জন্য কিন্তু তারপরে ভারত অবিরাম বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করছে। বাংলাদেশে যে পরিমাণ গ্যাস মজুদ আছে সেই গ্যাস কিন্তু বাংলাদেশে চাহিদা পূরণ হয় না, সেখানে ভারত কী করছে, বাংলাদেশের অবিরাম চাপ সৃষ্টি করতেছে গ্যাস রপ্তানির জন্য। তো এই সাম্রাজ্যবাদী শক্তি সবসময় চায় মূলত ছোটো দেশগুলোর উপর তার প্রভাব বিস্তার করতে, যে কারণে বাংলাদেশ ভারতের তেল রপ্তানির ক্ষেত্রে সম্মত না হলে মূলত বিশ্বব্যাংক এবং অন্যান্য সংগঠন কিন্তু যে কোনো সময় ফান্ড বন্ধ করে দিতে পারে বলা হচ্ছে। বিশ্বব্যাংকও চাপ সৃষ্টি করেছিল, যদিও সেই সমস্যার সমাধানটা এখন আমরা কেটে উঠেছে, তারপরে এখন গ্যাস রপ্তানি আমাদের প্রধান আলোচ্য বিষয় হিসেবে রয়ে গেছে। এরপর হচ্ছে মুক্ত বাণিজ্য চুক্তি। বাংলাদেশ তৃতীয় বিপদের সম্মুখীন যেখানে হচ্ছে ভারতের সাথে, সেটা হলো মুক্ত বাণিজ্য চুক্তি। এই মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশ অনেকগুলো সমস্যার সম্মুখীন হচ্ছে। যেমন মুক্তবাজার অর্থনীতি যদি চালু থাকে তাহলে দুটি দেশের মধ্যে সুবিধাজনক এবং অসুবিধা দুইটা হতে পারে। অপেক্ষাকৃত বাংলাদেশের চেয়ে ভারত অনেক ভালো অবস্থান শিল্প উৎপাদনের ক্ষেত্রে। তা এখানে দেখা যাচ্ছে ভারত বাংলাদেশকে মুক্ত হয়ে পণ্যের প্রবেশাধিকার দিলে বাংলাদেশের উৎপাদিত পণ্যদ্রব্য অবিকৃত থাকবে, অর্থাৎ আমাদের এখানে কিন্তু ভারতের পণ্যের কিন্তু অবাধ প্রবেশ আছে, তো ভারতে কিন্তু বাংলাদেশের পণ্যের অবাধ প্রবেশ নাই। আমাদের এখানে দ্বিধার্সে ভারতের পণ্য বিক্রি হয়, কিন্তু ভারতে কিন্তু বাংলাদেশের পণ্য ক্রয়ের কেউ নাই। তো এই ক্ষেত্রে মুক্ত বাণিজ্য চুক্তির বাংলাদেশ ভারতের বিবদমান সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। আবার দেখা যায় যে ভারত আমাদের এখান থেকে শুল্কমুক্ত সুবিধা নিচ্ছে, আমাদের চট্টগ্রাম সমুদ্রবন্দর ব্যবহার করছে, তো অপর দিক দিয়ে কিন্তু আমাদের পণ্যের প্রবেশাধিকারে ভারত শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে না। তো এটাও আমাদের মূলত বিবদমান একটি সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। এরপর যদি আমরা বলি হচ্ছে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট, যেটা বলি ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট, মূলত ভারতের তুলনায় বাংলাদেশ খুব ছোট্ট রাষ্ট্র, যে কারণে ভৌগোলিক বিবেচনায় ভারত বাংলাদেশের নিকট একটি ক্ষেত্রে আটক আছে। ভারতের যে পূর্বাঞ্চলে যে 7টি রাজ্য আছে, এই পূর্বাঞ্চলের 7টি রাজ্য মূলত বাংলাদেশের মূল ভূখণ্ড দ্বারা বিচ্ছিন্ন। তা এই রাজ্যগুলোর সাথে একদিকে প্রচুর এই রাজ্যগুলোতে প্রাকৃতিক সম্পদ রয়েছে, আবার অন্যদিকে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার অভাবে এই সকল সম্পদের ব্যবহার ভারত করতে পারছে না, যে কারণে আবার এই সকল এলাকায় কিন্তু বিচ্ছিন্নবাদী যারা আছে, স্বাধীনতা চায়, তারা আবার দিন দিন শক্তিশালী হয়ে উঠছে। এই দিক বিবেচনায় করে মূলত ভারত বাংলাদেশের উপর দিয়ে 7টি রাজ্যে 7 সিস্টার্সে যাওয়ার জন্য ট্রানজিট দাবি করছে। কিন্তু বাংলাদেশের যে ট্রানজিট যদি, তাহলে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সময় নানা ধরনের সমস্যার বাংলাদেশ সম্মুখীন হতে পারে। ফলে যখনই ভারতের সাথে বাংলাদেশের কোনো দ্বিপাক্ষিক আলোচনা প্রশ্ন আসে, তখনই ভারত কিন্তু বাংলাদেশের মূল আলোচনাকে আটকিয়ে দেয় ট্রানজিট ইস্যু নিয়ে, যেখানে ট্রানজিট সুবিধা দেওয়া। যদি বাংলাদেশ স্বল্প পরিসরে ভারতকে এই ট্রানজিট সুবিধা দিয়েছে, এখন তো ভারত কিন্তু ট্রানজিট সুবিধা পাচ্ছে। বাংলাদেশ ভারতের মধ্যে আমাদের সম্পর্কে বিবদমান ইস্যুর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশের সন্ত্রাসী ও জঙ্গির ঘাঁটি সম্পর্কে বিরূপ মন্তব্য। ভারত কিন্তু দীর্ঘদিন ধরে বলছে পাকিস্তান ভারতে সন্ত্রাসী হামলা চালায়, এই সন্ত্রাসীদের আশ্রয় দেয় হচ্ছে বাংলাদেশ। এটা ভারত দীর্ঘদিন ধরে বলে আসছে। এছাড়া বাংলাদেশে জঙ্গি গোষ্ঠী আছে, IS আছে বলে ভারতের দাবি, কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু বরাবরই এই দাবি নাকচ করে দিচ্ছে, চ্যালেঞ্জ করছে, বাংলাদেশ সরকারের দাবিকে অগ্রাহ্য করছে। তথাপি যেমন 2001 সালে 7 নভেম্বর যখন হরিয়ানায় অল ইন্ডিয়া মুসলিমের অনুষ্ঠান হয়, তখন কিন্তু ভারতের তৎকালীন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদভানি বিজেপির বাংলাদেশের কায়দা এবং IS-এর ঘাঁটি আছে বলে মন্তব্য করে। ঠিক এভাবে ভারতের মুম্বাই যে ভারতের বোমা হামলা হয়, সে হামলায় বাংলাদেশকে জানানোর চেষ্টা করা হয়।
এইভাবে দেখা যায় যে আমাদের বাংলাদেশ ভারতের যখনই সম্পর্কের উন্নয়নের আলোচনা আসে তখনই ভারত বাংলাদেশকে এই সন্ত্রাসীদের আস্তানা বা জঙ্গি ও আইএসের আস্তানা বলে থামিয়ে দেয়। আরেকটা খুব বাজে আমাদের সম্পর্কের বিদ্যমান খুব বিষয় হচ্ছে সীমান্ত সমস্যা, যেটা আমরা বলি, যেটাকে বলা হয় যে পুশিন ও পুশব্যাক সীমান্ত সমস্যা, অর্থাৎ সীমান্তে প্রতিনিয়ত হত্যাকাণ্ড। ভারতের নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর করলেন 26-27 মার্চ, অথচ তার ঠিক 2 দিন আগে 24 মার্চ মৌলভীবাজার সীমান্তে একজনকে হত্যা করলো বিজেপি, কোনো কারণ ছাড়াই হত্যা করলো। আমাদের বাংলাদেশ ভারতের মধ্যে বিবদমান যে ইস্যুগুলো আছে সম্পর্কের ক্ষেত্রে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে পুশিন আর পুশব্যাক, অর্থাৎ আমাদের সীমান্তের হত্যাকাণ্ড। তা ভারতের মতো আধিপত্য নীতি কিংবা ভারতের সীমান্ত বিডিআরের বিজেপি যেগুলো আছে সীমান্তে বাঙালি হত্যা পুশিনের ঘটনা নতুন নয় কিন্তু। তা ভারত অভিযোগ করছে যে সেখানে 2 কোটির মতো অবৈধ বাংলাদেশি আছে ভারতে। এটা ভারতের বড় এছাড়া বর্তমান সরকার তো এটা করতেছে, নরেন্দ্র মোদী সরকার। তো এগুলোকে ভারত তার জন্য নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ মনে করে ভারত। তাই প্রায় মূলত বাংলাভাষী মুসলিম নাগরিকদের বিভিন্ন সীমান্ত পয়েন্টে বাংলাদেশ ঠেলে পাঠানোর চেষ্টা করছে। এটা পুশব্যাক বলে বা পুশিন বলে। আবার আমাদের সীমান্তে দেখা যাচ্ছে ভারত ফেলানির মতো হত্যাকাণ্ড পরিচালনা করতেছে, সীমান্ত হত্যাকাণ্ড। তো এইগুলো হচ্ছে মূলত ভারতের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে বিবদমান বিষয়। ভারত এবং বাংলাদেশের সম্পর্কের বিবদমান বিষয় ছিল সমুদ্র সীমা বিরোধ। যদিও এই সমুদ্র সীমা বিরোধ আর হয়ে গেছে বলা হয় 2014 সালের 7 জুলাই আন্তর্জাতিক সমুদ্র আদালতের মধ্যে বাংলাদেশের সমুদ্র বিরোধ হয়ে যায়। এই বিরোধের নিষ্পত্তির ফলে বাংলাদেশ মূলত তার পূর্ণ অধিকার এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে পারে। পক্ষান্তরে ভারত কিন্তু দক্ষিণ তালপট্টি দ্বীপের মালিকানা পেয়ে যায়, যে দক্ষিণ তালপট্টি দ্বীপের মালিকানা ছিল বাংলাদেশের। তো দক্ষিণ তালপট্টি দ্বীপের বাংলাদেশের মালিকানা থাকা সত্ত্বেও ভারত এই সমুদ্র আইনে দক্ষিণ তালপট্টি দ্বীপের মালিকানা পেয়ে যায়। ফলে এই রায়ের ফলে ভারত এবং বাংলাদেশের এই এখনও পর্যন্ত এই দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে টানাপোড়েন কিন্তু চলে আছে। তো আমরা যদি বৃহৎ আকারে বলি তাহলে এটা ছিল মূলত হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের বিবাদমান ইস্যু। এখন চলে আসি আমরা বাংলাদেশ ভারতের মধ্যে একটা চুক্তির একটু সমন্বয় করব, যেটাকে আমরা বলি যে বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি। তা বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি আমাদের 16 মে 1974 বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর মধ্যে সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। তা সীমান্ত চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভারতের পক্ষে ইন্দিরা গান্ধী। এই সীমান্ত চুক্তিতে কিন্তু চুক্তির পূর্ণ যে বিবরণ আছে, পূর্ণ বাস্তবায়ন এবং ভারত বাংলাদেশের মধ্যকার ছিটমহল ও অপদখলীয় যে ভূমি আছে সেগুলো বিনিময় এবং 6,500 কিলোমিটার সীমান্ত চিহ্নিত করা, এটা ছিল সীমান্ত চুক্তির মূল বিষয়বস্তু। তা এই মূল বিষয়বস্তু অনুযায়ী কি দেখা গেল যে বঙ্গবন্ধু 1974 সালে আমাদের সংবিধানের 3য় সংশোধনী আনলেন। নভেম্বর 1974 সালে আমাদের সংবিধানের 3য় সংশোধনীর মাধ্যমে বঙ্গবন্ধু এই সীমান্ত চুক্তিটা অনুমোদন করে নিলেন, ছিটমহল বিনিময় অনুমোদন করলেন। একই সাথে 3 বিঘা করিডর ভারতকে হস্তান্তর করবে বলে, আসলে বেরুবাড়িকে ভারতের নিকট হস্তান্তর করবে বলে সেটা অনুমোদন করে নিল বেরুবাড়ি। কিন্তু ভারত তার দেশের সংবিধান সংশোধন করে এই প্রস্তাবটা কিন্তু গ্রহণ করেনি ইন্দিরা গান্ধী, যে কারণে দীর্ঘদিন পর্যন্ত এই সমস্যাটা ঝুলেছিল। ইন্দিরা গান্ধী চাইলে কিন্তু সমস্যাটার সমাধান করতে পারত চুক্তির পর, কিন্তু ইন্দিরা গান্ধী সমস্যাটার সমাধান করেনি। তা ছিটমহল বিনিময়, আমরা যদি বলি ছিটমহল বিনিময়ের একটা বিষয় ছিল আমাদের বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তিতে। তা এই ছিটমহল, যেমন ছিটমহলে বলা হয়েছিল বাংলাদেশের মধ্যে ভারতের ছিটমহল হচ্ছে 111টি। বাংলাদেশের মধ্যে ভারতের ছিটমহল হচ্ছে 111টি। এই 111টি ছিটমহলের আয়তন আবার হচ্ছে 17,158 একর। এগুলোর আয়তন হচ্ছে 17,158 একর। তো এটা বাংলাদেশের মধ্যে ভারতের ছিটমহল, কিন্তু ভারতের ছিটমহল ছিল 111টি ছিল বলছি। তো এটা ছিল এটার আয়তন ছিল হচ্ছে 17,158 একর। ঠিক একইভাবে ভারতের মধ্যে বাংলাদেশের ছিটমহল ছিল 51টি, বাংলাদেশের মালিক
ভারতের মধ্যে বাংলাদেশের ছিটমহল ছিল। এই 51টি ছিটমহলের আয়তন ছিল হচ্ছে 7,110 একর। এটা হচ্ছে আয়তন বলছি। তো এই ছিটমহলগুলো বিনিময়ের কথা বলা হলো সীমান্ত চুক্তিতে। তো এই সীমান্ত চুক্তির মধ্যে আমরা যদি দেখি যে ছিটমহলগুলোর অবস্থানটা আমরা জানি যে বাংলাদেশের ভিতরে ভারতের যে 111টা ছিটমহল ছিল, সবচেয়ে বেশি ছিল লালমনিরহাট জেলায়। লালমনিরহাট জেলার ছিটমহল ছিল 59টি। এরপর ছিল হচ্ছে পঞ্চগড়ে 36টি। এরপর ছিল হচ্ছে কুড়িগ্রামে 12টি এবং নীলফামারীতে 4টি। আর ভারতের মধ্যে বাংলাদেশের যে ছিটমহল ছিল 51টি, এটা ছিল 2টা জেলা, একটা হচ্ছে জলপাইগুড়ি, একটা হচ্ছে শিলিগুড়ি। তো এটা বলা হয় যে জলপাইগুড়িতে ছিল হচ্ছে কুচবিহার এবং জলপাইগুড়িতে। কুচবিহারে ছিল 47টা, জলপাইগুড়িতে ছিল 4টি, কুচবিহার এবং জলপাইগুড়িতে। তো এটা ছিল হচ্ছে এই জমিগুলো কী করা হলো, এই ছিটমহলগুলো বিনিময়ের কথা বলা হলো 16 মে 1974 বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তিতে। এই সীমান্ত চুক্তি অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভেম্বর 1974 আমাদের সংবিধানের 3য় সংশোধনী আনলেন এবং এই ছিটমহল বিনিময় অনুমোদন করে নিলেন। কিন্তু ইন্দিরা গান্ধী আর এই সীমান্ত চুক্তিটা তার সংসদে উত্থাপন করেননি বা ইন্দিরা গান্ধী আর তুলেননি। অথচ ইন্দিরা গান্ধী কিন্তু ক্ষমতায় ছিল 1984 সালের অক্টোবর পর্যন্ত, 31 অক্টোবর পর্যন্ত ইন্দিরা গান্ধী ক্ষমতায় ছিল। এই 10 বছর ইন্দিরা গান্ধী বিষয়টা উত্থাপন করেনি। ইন্দিরা গান্ধীর পর আবার তার পুত্র রাজীব গান্ধী ক্ষমতায় আসে, নরসিংহ রাও প্রধানমন্ত্রী, এরপর বিজেপি ক্ষমতায় আসে, এরপর আবার কংগ্রেস 10 বছর ক্ষমতায় ছিল, তবুও বিষয়টা উত্থাপিত হয়নি। পরবর্তীতে বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2015 সালে ভারতের সংবিধান সংশোধন করে। 2015 সালে ভারতের সংবিধান সংশোধন করে এই ছিটমহল বিনিময় অনুমোদন করে নেয়। যে কারণে এরপর নরেন্দ্র মোদী 7 এবং 8 জন বাংলাদেশ সফর করে 2015 সালের। এই 8 জন 2015 দুই প্রধানমন্ত্রীর সম্মতিতে ছিটমহল বিনিময়ের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। দুই প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে 1 আগস্ট 2015 ছিটমহল বিনিময় কার্যকর হয়। অর্থাৎ চুক্তিটা হয়েছিল 1974 সালে, সে চুক্তির বাস্তবায়ন হলো 1 আগস্ট 2015 সালে, দীর্ঘ 40 বছর পরে এসে আমরা বলতে পারি এই চুক্তির বাস্তবায়ন হয়। এরপর যদি আমরা দেখি অপদখলীয় জমি আছে বাংলাদেশের, এই অপদখলীয় জমি নিয়ে সীমান্ত চুক্তিতে মীমাংসা করার কথা বলা হয় 1974 সালে। অপদখলীয় ভূমি বলি আমরা যেটা, তা বাংলাদেশের যদি আমরা অপদখলীয় ভূমি দেখি, তা বাংলাদেশের অপদখলীয় ভূমি যেমন বাংলাদেশ ভারত সীমান্ত বিল যেটা বলি, এই সীমান্ত বিল অনুযায়ী বাংলাদেশ পায় হচ্ছে পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসামের মোট 2267.682 একর অপদখলীয় জমি। $2,267.682 একর এই জমিটা পায় হচ্ছে অপদখলীয় জমি হচ্ছে বাংলাদেশ পায়, যেটা হচ্ছে মূলত ভারতের পশ্চিমবঙ্গের মেঘালয় এবং আসামে অবস্থিত। পক্ষান্তরে যেটা হয় অপরদিকে ভারত পায় পশ্চিমবঙ্গ, এটা কিন্তু বাংলাদেশ পায়, মেঘালয় ও ত্রিপুরার মোট 2,777.038 একর অপদখলীয় জমি, এটা বলা হচ্ছে ভারত পায় এই অপদখলীয় জমিগুলো। এইটা মূলত চিহ্নিত করা হয় 6,500 কিলোমিটার সীমানা, এই জমির সীমানা চিহ্নিত করা হয় 6,500 কিলোমিটার সীমানা। তো এই সীমানাগুলোর কাছে মূলত জন্য আমাদের সীমান্ত চুক্তি হয়েছে। সীমান্ত চুক্তি অনুযায়ী যে এখানে কোন দেশের কাছে কতটুকু জমি থাকবে, এটা হচ্ছে বাংলাদেশ পায় আর এটা হচ্ছে ভারত পায়। এখন এখানে প্রশ্ন হচ্ছে তাহলে কোন দেশের কাছে কতটুকু জমি থাকবে সীমান্ত চুক্তি অনুযায়ী যে অপদখলীয় জমি আছে। তো অপদখলীয় জমি যেটা আছে পশ্চিমবঙ্গ, যেটা আছে পশ্চিমবঙ্গে যে জমি আছে সেখানে বলা হয় যে সেখানে পশ্চিমবঙ্গে বাংলাদেশ মোট জমি পায় হচ্ছে 1,957.59 একর। এই জমিটা পায় বাংলাদেশ পশ্চিমবঙ্গে।
1957.59 একর জমি বাংলাদেশ। তো এর মধ্যে আবার স্পেসিফিক ভাগ আছে যে কোথায় কোথায় পাবে, পরিমাণগুলো কি। তো এখানে যেমন বাঁশবাড়ি এবং কুষ্টিয়া, যেটা মধ্যবাড়ি কুষ্টিয়া এবং নদিয়া যেটা বলি, এখানে পাওয়া যাচ্ছে বাংলাদেশ 1358.25 একর। আর বেরুবাড়ি আন্ধারকোটা যেটা আছে সেখানে পায় 378.79 একর, এবং বেরুবাড়ি পঞ্চগড় জলের পাইগুড়ি যেখানে আছে সেখানে পায় হচ্ছে 260.55 একর। তো এটাগুলো হচ্ছে বাংলাদেশের। বাংলাদেশ আরেকটা পায় হচ্ছে মেঘালয়। ভারতের যে মেঘালয় আছে, এই মেঘালয় বলা হচ্ছে বাংলাদেশ ভারতের কাছে পাবে। মেঘালয় যেটা আছে আসলে বাংলাদেশের কাছে থাকবে যেটা, তা মেঘালয় থাকবে হচ্ছে 41.702 একর জমি। এই অপদখলীয় জমির এত জমি থাকবে বাংলাদেশের কাছে 41.702 একর জমি, যেটা হচ্ছে মেঘালয়ের অবস্থিত। বাংলাদেশের কাছ থেকে থাকবে আসামের বলা হচ্ছে, আসামের জমি থাকবে 268.39 একর জমি থাকবে আসামের। তো বাংলাদেশের কাছে থাকবে এটা, এবং এই তিনটার কাছে বাংলাদেশের জমি থাকবে এই মোট 2267.682 একর। এই জমিটা থাকবে হচ্ছে বাংলাদেশের। এরপর চলে আসলো যে ভারতের কাছে যাবে কোনগুলো। ভারতের কাছে যাবে কোনগুলো, এগুলো বলা হচ্ছে যেমন পশ্চিমবঙ্গ। তা পশ্চিমবঙ্গে ভারতের কাছে যাবে হচ্ছে 2358.05 একর জমি। 2358.05 ভারতের কাছে যাবে। এটা এখান থেকে বাংলাদেশ পাবে এটা দুই দেশ ঠিক করলো। এছাড়া হচ্ছে মেঘালয় থেকে ভারতের কাছে যাবে হচ্ছে মেঘালয় থেকে ভারতের কাছে যাবে 240.578 একর জমি। এটা ভারতের কাছে যাবে। আর আসামে যেটা আছে, আসামে ত্রিপুরা আছে, ত্রিপুরা থেকে ভারত মোট জমি পায় হচ্ছে 138.40 একর জমি। ত্রিপুরাতে হচ্ছে ভারত পাবে 41 একর জমি, এটা ভারত পাবে। তো এইভাবে মূলত আমাদের দেখা যায় যে আসলে ভারত এবং বাংলাদেশের মধ্যকার যে অপদখলীয় জমি হয়, এই অপদখলীয় জমি হস্তান্তর হলে ভারত বাংলাদেশের চেয়ে মূলত বেশি পাবে হচ্ছে 509.356 একর জমি। অর্থাৎ যদি এই জমিগুলো হস্তান্তর হয়, তাহলে আমরা যদি এখানে যদি বিয়োগ দিই এটা, তাহলে এখানে আমরা পেয়ে যাব যে বাংলাদেশের চেয়ে ভারত বেশি পাচ্ছে কতটা জমি। এত একর জমি ভারত বেশি পাবে বলা হয় অপদখলীয় জমি হস্তান্তর হলে। কিন্তু এই অপদখলীয় জমিগুলো কিন্তু এখনও হস্তান্তর করেনি ভারত। এছাড়া আমরা জানি ভারত এবং বাংলাদেশের মধ্যে অমীমাংসিত সীমান্ত দৈর্ঘ্য ছিল। ভারত এবং বাংলাদেশের মধ্যে অমীমাংসিত সীমান্ত দৈর্ঘ্য ছিল 6.5 কিলোমিটার। তা আমাদের যে ছিটমহল বিনিময় হলো, ছিটমহল বিনিময় হওয়ার সাথে সাথেই আমাদের এই অমীমাংসিত সীমান্ত দৈর্ঘ্য চলে আসে 4.5 কিলোমিটার, সমাধান হয়ে যায়। বর্তমান বাংলাদেশ ভারতের মধ্যে অমীমাংসিত সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার সীমান্ত কিন্তু অবস্থিত হচ্ছে মুহুরীর চরে। মুহুরীর চর অবস্থিত হচ্ছে ফেনীতে। এই মুহুরীর চর এটা অবস্থিত। তা এটা হচ্ছে মূলত আমাদের বাংলাদেশ ভারতের যে সীমান্ত চুক্তি, সেই সীমান্ত চুক্তির বিষয়গুলো, মূল বিষয়গুলো। এখন চলে আসে যে ছিটমহল যে বিনিময় হলে সমাধান সম্পর্কে বর্তমান সরকারের সার্থকতা বা অর্জন আলোচনা করি। এটা আমাদের লেকচার শিটে দেওয়া আছে, এটা আমি আর আলোচনা করব না। এখন চলে বাংলাদেশ চীন ভারত মায়ানমার করিডোর, যেটা নিয়ে আলোচনা করবো বলছিলাম। এটা আলোচনার পরে রোহিঙ্গা সমস্যা নিয়ে যদি সময় থেকে আলোচনা করব, আর হচ্ছে জনশক্তি রপ্তানি। তাহলে বাংলাদেশ চীন ভারত মায়ানমার করিডোর, এটা সংখ্যা বলা হয় BCIM।
BCIM, এটাকে বলে আমরা সংক্ষেপে বাংলাদেশ, চীন, ইন্ডিয়া আর মায়ানমার যে করিডোরটা বলি আমরা। তা বাংলাদেশ, চীন, ভারত, মায়ানমারের যে করিডোরটা, এটা মূলত অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির জন্য একটি গঠিত জোট বলি আমরা। তা দক্ষিণ এশিয়ার যে সর্ববৃহৎ অর্থনৈতিক দেশ বলে আমরা, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ অর্থনৈতিক দেশ হলো ভারত। পক্ষান্তরে কিন্তু বিশ্বের শীর্ষ অর্থনৈতিক দেশ হচ্ছে চীন। তাহলে একটা হচ্ছে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক দেশ হচ্ছে চীন, আর দক্ষিণ এশিয়ার শীর্ষ অর্থনৈতিক দেশ হচ্ছে ভারত। তা এই যে দুইটা দেশের সাথে সম্পৃক্ত হয়েছে বাংলাদেশ এবং ভারত, দুইটা নিম্ন মধ্যম আয়ের দেশ। তা যেখানে বলা হচ্ছে যে যেমন আমাদের আর মায়ানমারের যেটা আছে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ আছে, বাংলাদেশ এবং মায়ানমারে কিন্তু বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ আছে। তা যে কারণে বিশেষজ্ঞরা বাংলাদেশকে অদূর ভবিষ্যতে কিন্তু অন্যতম শক্তিশালী দেশ হিসেবে বিবেচনা করে, অর্থনৈতিক দেশ হিসেবে। একদিকে মায়ানমারের কাছে প্রাকৃতিক সম্পদ আছে প্রচুর পরিমাণে, চীন তো বিশ্বের শীর্ষ অর্থনৈতিক দেশ, ভারত দক্ষিণ এশিয়ার শীর্ষ অর্থনৈতিক দেশ। পক্ষান্তরে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করা হচ্ছে যে অদূর ভবিষ্যতে বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে বিবেচ্য একটি দেশ হয়ে দাঁড়াবে। তো এমতো অবস্থায় মূলত হচ্ছে বাংলাদেশ, চীন, ভারত এবং মিয়ানমারের মধ্যে করিডোর চালুর নামে উপ-আঞ্চলিক সহযোগিতা চালুর উদ্যোগ গ্রহণ করছে। তা এই যে উদ্যোগটা যে গ্রহণ করা হয়েছে, 4টা দেশ একসাথে কাজ করবে, যে BCIM যেটা, এই 4টা দেশ একসাথে কাজ করার জন্য মূলত 2013 সালের মে মাসে এই গঠনের উদ্যোগ নেওয়া হয়। BCIM গঠনের উদ্যোগ নেওয়া হয় 2013 সালের মে মাসে। তো এই ব্যাপারে একটি সমীক্ষা চালায় মূলত চীন এবং ভারত, এবং এই চীন এবং ভারতের সমীক্ষার ভিত্তিতে মূলত আরও 2টা দেশ যোগ করে, বাংলাদেশ এবং মায়ানমার। পরবর্তীতে মূলত কানেক্টিভিটির মাধ্যমে, মূলত এই 4টে দেশের কানেক্টিভিটির মাধ্যমে মূলত বাণিজ্য পরিচালনার জন্য BCIM করা হয়। তো এই কারণে বলা হয় যে মধ্য এশিয়ার থেকে উপমহাদেশ হয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার রুট যেটা আছে নিউ সিল্ক রুট, এই নিউ সিল্ক রুটের অন্যতম সহায়ক হিসেবে কাজ করবে হচ্ছে বাংলাদেশ, চীন, ইন্ডিয়া, মায়ানমার করিডোরটা। তো এই করিডোরের রুট আমরা একটু দেখব, এই করিডোরের রুটটা একটু দেখব আমরা। যেমন যারা BCIM আছে, BCIM বলা হচ্ছে যে BCIM দেশগুলোতে যে জনগোষ্ঠীর বসবাস কিন্তু প্রায় 2.8 বিলিয়ন, যে অর্থনীতির আকার হচ্ছে 11 ট্রিলিয়ন মার্কিন ডলার এই 4 দেশে। তো এই 4 দেশে বিশাল জনসংখ্যা আছে, পৃথিবীর সবচেয়ে বেশি জনবহুল দেশ তো ভারত এবং চীন, বাংলাদেশ অন্যতম। তাই বিশাল জনসংখ্যার 4টি দেশ একত্রিত হচ্ছে, আবার এদের সম্পদের পরিমাণ অনেক বেশি। এই অবস্থায় আসলে এই করিডোরের রুট কী হবে এবং করিডোরের সম্ভাবনা কি, বাংলাদেশের সামনের সম্ভাবনার সুযোগ কতটুকু, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এটা নিয়ে আলোচনা করে আজকের ক্লাস শেষ করব। ওকে, তো আমরা প্রথমে চলে আসি যে এই করিডোরের রুট কী হবে। প্রথমে করিডোরের রুটটা নিয়ে আলোচনা করি। তো 2013 সালের ডিসেম্বরে মূলত হচ্ছে 4টি দেশের প্রতিনিধিরা চীনের ইউয়ান প্রদেশের রাজধানী হুয়ান ওই যে কুমিনিতে মিলিত হয়ে এই ব্যাপারে একটা চূড়ান্ত রূপরেখা প্রণয়ন করে। তো ওই আলোচনার সময় মূলত এই যা বাংলাদেশ, চীন, ভারত, মায়ানমারের করিডোরের রুটটা ঠিক করা হয়। তা ওই ঠিক করার মধ্যে মূলত 4টা দেশের রুট একবার সম্মত হয়। তা এই রুটটি হলো মূলত চীনের কুনমিং থেকে মিয়ানমারের মান্দলায়, বাংলাদেশের চট্টগ্রাম হয়ে ভারতের কলকাতা পর্যন্ত। তাহলে প্রথম হচ্ছে চীনের কুনমিং থেকে এটা চলে যাবে হচ্ছে মায়ানমারের কোথায় যাবে, মান্দালায়। মায়ানমারের মান্দালায় থেকে এটা আসবে বাংলাদেশের চট্টগ্রাম। থেকে এটা চলে যাবে ভারতের কলকাতা। এইটা হচ্ছে করিডোরের এই রুটটা একটু মনে রাখতে হবে। 2013 সালের ডিসেম্বরে মূলত চীনের উনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে এটা অনুষ্ঠিত হয়। যে কুনমিং হচ্ছে সংশ্লিষ্ট করছে এই করিডোরকে। তাহলে BCIM করিডোরটা হবে এই 4টা রুট, কুনমিং চীন, মান্দালাই মায়ানমার, চট্টগ্রাম বাংলাদেশ এবং কলকাতা ভারত। এখন চলে আসে রুটের ফলে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু। এই করিডোর যে হচ্ছে BCIM করিডোরের ফলে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু।
তা বিসিএম আইএম যদি বাস্তবায়ন হয় তাহলে প্রথমত বাংলাদেশের বাণিজ্যের সম্প্রসারণ ঘটবে, অর্থাৎ বাণিজ্যভুক্ত ভারত মায়ানমারের পাশাপাশি বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার নিশ্চিত হবে কিন্তু চীনের বিশ্ববাজারে। তো বাংলাদেশের বিভিন্ন পণ্য ইতিমধ্যে কিন্তু ভারত এবং মায়ানমারের বেশ সমাদৃত হয়েছে, কিন্তু বেশ কিছু মূলত হচ্ছে এখানে শুল্ক বাধা বা দ্বিপাক্ষিক সহযোগিতার অভাব, এই কারণে অনেক পণ্যগুলো আটকে যায় বা আসন্ন পণ্য রপ্তানি করতে পারে না বাংলাদেশ দুই দেশে। তো যদি বিসিআইএম কার্যকর হয়, বিসিআইএম কার্যকর হলে কিন্তু বাংলাদেশ ভারত এবং মায়ানমারের বাজারে কিন্তু পণ্যের বিরাট একটা বাজার তৈরি হবে, যেক্ষেত্রে আমরা বলছি বাংলাদেশের বাণিজ্যের সম্প্রসারণটা খুব বেশি দ্রুত হবে। আরেকটা হচ্ছে বাংলাদেশে বিসিআইএম কার্যকর হলে বাংলাদেশের বিদ্যুৎ এবং জ্বালানি শক্তি আমদানিটা সহজ হবে, অর্থাৎ বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে ভারত থেকে প্রতি বছর 500 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে এবং এছাড়া কিন্তু মূলত এছাড়া আরও বেশি বিদ্যুৎ আমদানি করার চিন্তাভাবনা করছে বাংলাদেশ ভারত থেকে। তো যদি বিসিআইএমটা কার্যকর হয় তাহলে ভারত থেকে বাংলাদেশের বিদ্যুৎ আমদানিটা সহজ হবে। এছাড়া মায়ানমার থেকে বাংলাদেশ কিন্তু অতি সহজে গ্যাস আমদানি করতে পারবে, কারণ ভবিষ্যতে কিন্তু বাংলাদেশের জ্বালানির সংকট মোকাবেলায় বিসিআইএম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মায়ানমার থেকে বাংলাদেশের গ্যাস আমদানির ক্ষেত্রে। এছাড়া হচ্ছে আমাদের বাংলাদেশের সম্ভাবনার অন্যতম একটি মাধ্যম হলো বা দ্বারপ্রান্ত হচ্ছে বিনিয়োগ প্রাপ্তি। বাংলাদেশ যদি বিসিআইএমের সদস্য হয় তাহলে দেখা যায় পশ্চিমা যে বিশ্বের দেশগুলো আছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, এই পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু বিনিয়োগ আসবে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত এবং নিকট প্রদেশের চীন থেকেও কিন্তু বাংলাদেশ উল্লেখযোগ্য বিনিয়োগ পেতে পারে। সাধারণত কিন্তু ভারত এবং চীন থেকে বাংলাদেশের উল্লেখযোগ্য বিনিয়োগ হয় না। তা এই চীন এবং ভারত থেকে উল্লেখযোগ্য বিনিয়োগ না হলে যখন এই বিসিআইএম কার্যকর হবে তখন দেখা যাবে যে পশ্চিমা বিশ্বের অনেক দেশ বাংলাদেশে বিনিয়োগ করতেছে। তো বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে দেখা যায় পুঁজি স্বল্পতা খুব বড় একটা সমস্যা। এই পুঁজি স্বল্পতা মূলত দূরীকরণের জন্য বিদেশি বিনিয়োগ যথেষ্ট প্রয়োজন হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই উপ-আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে চীন এবং ভারত বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হয়ে উঠবে এই বিসিআইএমের ফলে, এই পশ্চিমা বিশ্বের পাশাপাশি। এরপর বিসিআইএম যদি কার্যকর হয় তাহলে আমাদের বাংলাদেশের সম্ভাবনা হচ্ছে প্রযুক্তির সহায়তা। প্রযুক্তির সহায়তা হচ্ছে বর্তমান চীনের প্রযুক্তি কিন্তু বিশ্বব্যাপী সমাদৃত, আর বাংলাদেশও চীনের প্রযুক্তি আমদানি করে, কিন্তু সেটা খুব আশানুরূপভাবে হয় না। ভারত তো বেশ কিছু প্রযুক্তি বাংলাদেশের ব্যবহারযোগ্য। তাই বিসিআইএম যদি চালু হয় তাহলে চীন এবং ভারত এই উভয় দেশ থেকে বাংলাদেশ সহজ শর্তে এবং স্বল্প মূল্যে কিন্তু প্রযুক্তি আনতে সক্ষম হবে। আমাদের প্রযুক্তির এখনই কিন্তু মেজরিটি % ভারত এবং চীনের উপর নির্ভরশীল, কিন্তু তখন সহজলভ্যভাবে স্বল্প মূল্যে আমরা প্রযুক্তির এই সহায়তা পেয়ে যাব। বাংলাদেশের সম্ভাবনার আরেকটা দ্বার হলো বিসিআইএম কার্যকর হলে স্বল্প মূল্যে শিল্পের কাঁচামাল আমদানি সম্ভব হবে, কারণ বাংলাদেশের বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান আছে যে শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল কিন্তু চীন এবং ভারত থেকে আমদানি করতে হয়, অর্থাৎ চীন এবং ভারতের উপর নির্ভরশীল। তাই চীন এবং ভারতের উপর নির্ভরশীল হওয়ার কারণে কিন্তু এখন কিন্তু আমাদের শুল্ক দিয়ে এবং কঠিন শর্তেগুলো আমদানি করতে হয়। যদি বিসিআইএম কার্যকর হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের শিল্পের যে কাঁচামাল আছে যেগুলো চীন এবং ভারতের প্রাপ্তি সহজলভ্য, ওইগুলো আমরা অতি সহজলভ্য এবং স্বল্প মূল্যে পেয়ে যাব। সেক্ষেত্রে আমাদের বাণিজ্যের কাঁচামাল যদি আমরা খুব সহজে বা স্বল্প মূল্যে পেয়ে যাই তাহলে দেখা যাবে আমাদের বাণিজ্যের ক্ষেত্রে আশানুরূপ উন্নতি সাধিত হবে। বিসিআইএম কার্যকর আরেকটা বিষয় সহজ হবে বা সম্ভাবনার ক্ষেত্র দ্বার বাংলাদেশে উন্মোচিত হবে, সেটা হচ্ছে খুব সহজ শর্তে বাংলাদেশ ঋণ পেয়ে যাবে, অর্থাৎ অবকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন খাতের উন্নয়ন। অবকাঠামোগত উন্নয়ন তখন প্রত্যেকটা দেশের নিজ প্রয়োজনে করতে হবে। তো অবকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন খাতের উন্নয়নের জন্য দাতা সংস্থার কাছ থেকে বাংলাদেশ তখন ঋণ গ্রহণ করতে পারবে এবং বাংলাদেশের তখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে চিত্র, যে দাতা সংস্থাগুলো অযাচিত কিছু শর্ত জুড়ে ঋণ দেয়, তা বিসিআইএম কার্যকর হলে তখন দাতা সংস্থাগুলো অযাচিত কিছু শর্ত আরোপ করতে পারবে না, তখন নিজেরা নিজেদের প্রয়োজনে মূলত এই ঋণগুলো প্রদান করতে পারবে। এছাড়া দেখা যাবে একই সাথে চীন আমাদের অবকাঠামোগত বিনিয়োগে ঋণ প্রদান করবে। তার সব দিক বিবেচনায় যদি বিসিআইএমের সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে বাংলাদেশ কিন্তু সহজ শর্তে ঋণ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সব দিক বিবেচনায় যদি বিসিআইএম কার্যকর হয় তাহলে কিন্তু বাংলাদেশ খুব সহজ শর্তে পৃথিবীর দাতা গোষ্ঠী এবং এই বিসিআইএমভুক্ত দেশগুলোর কাছ থেকে ঋণ পেতে পারে, বিশেষ করে চীন এবং ভারতের কাছ থেকে। আমাদের বাংলাদেশের সম্ভাবনার আরেকটা অন্যতম দিক হচ্ছে পশ্চিমা বিশ্বের প্রভাব থেকে মুক্তি। এখনও পর্যন্ত কিন্তু বাংলাদেশের শিল্প, বাণিজ্য, অর্থনীতির সব দিক দিয়ে কিন্তু পশ্চিমা বিশ্বের প্রভাবটা পরিলক্ষিত হয় অনেক বেশি,
কিন্তু যদি বিসিএম কার্যকর হয় তাহলে বিশ্ব রাজনীতিতে এবং অর্থনীতিতে যে পশ্চিমা বিশ্বের যে একক আধিপত্য আছে, এই একক আধিপত্য থেকে বাংলাদেশ মুক্ত হয়ে যাবে। এখন কিন্তু বাংলাদেশ কিন্তু পশ্চিমা বিশ্বের অনেক কিছু মেনে নিতে বাধ্য হয়, কিন্তু বিশ্ব রাজনীতির ক্ষেত্রে বিসিএমে প্রতিষ্ঠিত হলে অর্থনীতি বলেন, সামাজিকতা বলেন, রাজনীতি বলেন, সব কিছু থেকে বাংলাদেশ কিছুটা প্রভাব থেকে মুক্তি লাভ করবে পশ্চিমা বিশ্বের। সর্বোপরি যদি বলি যে এই বিসিএমের ফলে বাংলাদেশের বিশ্বায়নের যুগে যে সুবিধাটি বাংলাদেশ লাভ করবে সেটা হচ্ছে কানেক্টিভিটি। অর্থাৎ বিশ্বায়নের যুগে কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি বা অর্থনৈতিক উন্নয়ন এবং বাণিজ্যিক সম্প্রসারণের জন্য কানেক্টিভিটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ কানেক্টিভিটির কিন্তু কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্য প্রসারের জন্য আন্তর্জাতীয় বা আন্তঃরাষ্ট্রীয় যোগাযোগ বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ বা আবশ্যকীয়। যদি বিসিআইএম কার্যকর হয় তাহলে আন্তঃরাষ্ট্রীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং এই 4টি দেশের মধ্যে বাংলাদেশের সব দেশই লাভবান হবে, তো সবচেয়ে বেশি লাভবান হবে বাংলাদেশ। বাংলাদেশে তখন পুঁজি বিনিয়োগের প্রসারটা অব্যাহত থাকবে। সর্বোপরি আমরা যদি বিসিআইএমের দিক বিবেচনা করি তাহলে বাংলাদেশের লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এটা ছিল মূলত হচ্ছে আমাদের বিসিআইএম। এখন হচ্ছে আমরা আসলে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। সর্বশেষ 2টা বিষয় আছে, রোহিঙ্গা সমস্যা এবং জনশক্তি রপ্তানি। তো রোহিঙ্গা সমস্যার কারণ কি, এই রোহিঙ্গা সমস্যার সমাধান কিভাবে হতে পারে? তা আমরা যদি রোহিঙ্গা সমস্যার কারণগুলো যদি এক নজরে দেখব, শুধু এক নজরে রোহিঙ্গা সমস্যার কারণগুলো, এরপর সমাধানের উপায় তো আমাদের কাছে জানা থাকলে অবশ্যই আমরা জেনে ফেলব। রোহিঙ্গারা মূলত হচ্ছে মায়ানমারের আরাকান রাজ্যের আদি অধিবাসী। মূল অধিবাসী কিন্তু মায়ানমারের আরাকানের মূল অধিবাসী হচ্ছে রোহিঙ্গারা। দেখা যায় 1784 সালে বার্মা রাজা এই আরাকান দখল করে। তা প্রথম কারণ হলো বার্মা রাজার আরাকান দখল। এই আরাকান দখল করে তারা মূলত 42 বছরের বার্মা শাসন করে এই বার্মা রাজারা। এর মধ্যে তারা মূলত আরাকান থেকে মুসলিমদের বিতাড়িত করে আরাকানকে বৌদ্ধভূমিতে পরিণত করার জন্য তারা সকল পায়তারাশ করে। তা মুসলিমদের শক্তি নিঃশেষ করে দেন এই আরাকান রাজারা। তারা মসজিদ মাদ্রাসা সব ধ্বংস করে দেন বার্মা রাজারা আরাকানের, এবং এরা এখানে গড়ে তোলেন প্যাগোডা, বৌদ্ধবিহার বা স্তূপ ইত্যাদি। তাহলে মায়ানমারের রোহিঙ্গা সমস্যার বা উদ্ভবের মূল কারণ হচ্ছে বার্মা রাজার আরাকান দখল। নম্বর 2 হচ্ছে বার্মার স্বায়ত্তশাসন। 1937 সালে বার্মা মূলত হোম রুল বা স্বায়ত্তশাসন দেওয়া হয় এবং ব্রিটিশরা পরিকল্পিতভাবে মুসলমানদের বাদ দিয়ে কিন্তু বর্মীদের হাতে ক্ষমতা তুলে দেয়। ফলে দেখা যায় যে এই 1937 সালে বার্মার যে স্বায়ত্তশাসন দেওয়া হয়, এই স্বায়ত্তশাসনের ফলে অসংখ্য দাঙ্গা হয় এবং মায়ানমারের রোহিঙ্গাদের উপর নির্যাতন নিপীড়ন শুরু হয়। এবং এই দাঙ্গা ছড়িয়ে পড়ে কিন্তু ব্রিটিশদের কূট কৌশলের কারণে, এবং 1938 সাল থেকে 1942 সাল পর্যন্ত এই দাঙ্গা অব্যাহত থাকে এবং সংগঠিত হয়। এবং এখানে দেখা যায় প্রায় 1 লাখ মুসলমান নিহত হন। তো এই 1 লাখ মুসলমান নিহত হওয়ার ফলে মূলত হচ্ছে বিতাড়িত হয়, এবং এরপরে মূলত 1948 সালে 4 জানুয়ারি বার্মা স্বাধীনতা লাভ করে এবং মায়ানমারের আরাকানদেরকে তারা বিতাড়িত করে। এরপর যদি জাতি উপজাতি বিচ্ছিন্নতার দাবি, স্বাধীনতা লাভের পর বার্মার কিন্তু সংহতি সমস্যা প্রবল হয়ে ওঠে, অর্থাৎ বিভিন্ন জাতি এবং উপজাতিগুলোর মধ্যে বিচ্ছিন্নতার দাবি তোলে। 1958 সালে কিন্তু এই কারণেই আরাকান প্রদেশের কিরণ সম্প্রদায় রাজধানী রেঙ্গুনের পতন অনিবার্য করে তোলে। ভারতের সাহায্য সহযোগিতায় সে বিদ্রোহ দমন করে হচ্ছে রেঙ্গুন বা মায়ানমার। এ কারণে কিন্তু আরাকানি বৌদ্ধরা ক্ষমতা সংহত করার উদ্দেশ্যে মুসলমানদের বিরুদ্ধে নির্মূল অভিযান পরিচালনা করে। তাহলে জাতি উপজাতির বিচ্ছিন্নতার দাবি একটা গুরুত্বপূর্ণ কারণ হয়ে দেখা দেয়। 4 হচ্ছে নেউনের ক্ষমতা দখল। 1962 সালে মায়ানমারের সামরিক শাসন নেউন ক্ষমতা দখল করে। এই নেউন মিয়ানমারের ক্ষমতা দখল করলে মূলত সেনাপ্রধান নেউন রোহিঙ্গা মুসলিমদের উপর কঠোর মনোভাব গ্রহণ করে এবং কঠোর মনোভাব পোষণ করে। এই নেউনের কঠোর মনোভাব থেকে তারা মূলত এই মায়ানমারের আরাকানের মুসলমানদের উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এবং একমাত্র দল মায়ানমারে বার্মা সোশ্যালিস্ট প্রোগ্রাম পার্টির নেতৃত্বে দেশের সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে। ফলে গণতান্ত্রিক ব্যবস্থায় রোহিঙ্গাদের কথা বলা যেটুকু সুযোগ ছিল সেইটুকু সুযোগের পাত্র রুদ্ধ করে দেয় নেউন। এরপর 1942 সালে রোহিঙ্গা হত্যা আমরা বলতে পারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোড়ার দিকে অর্থাৎ 1942 সালে জাপানিরা ব্রিটিশদের কাছ থেকে মিয়ানমার দখল করে নেয়।
তা জাপানিরা যখন ব্রিটিশদের কাছ থেকে মায়ানমার দখল করে নেয় তখন স্থানীয় রাখাইনরা এবং জাপানিদের পক্ষ নিয়ে ব্রিটিশদের কাছ থেকে সুযোগ সুবিধা লাভ করে। এই সুযোগ সুবিধা লাভ করে তারা মূলত মায়ানমারের আরাকানের রোহিঙ্গাদের তারা হচ্ছে তাদের শিকারে পরিণত করে এবং তারা হচ্ছে জাপানিদের সহযোগিতায় আরাকানের রোহিঙ্গাদের তাড়িয়ে দেয় বা তার উচ্ছেদের জন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। এরপর হচ্ছে পূর্ব পাকিস্তান ও আরাকান রাজ্যের সংযোগের প্রচেষ্টা। 1947 সালে যখন ভারত উপমহাদেশ স্বাধীন হয় তা ভারত ভাগের সময় মূলত রোহিঙ্গাদের একটি বড় অংশ আরাকান রাজ্যকে পূর্ব পাকিস্তানের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কারণ মুসলিম সংখ্যাগরিষ্ঠ, কারণ তারা মায়ানমারের সাথে যাবে না, মায়ানমার তাদের অনুবর্ত তাদেরকে নিধনের চেষ্টা করতেছে। যে কারণে 1947 সালে যখন ভারত পাকিস্তান বিভক্তি হয় ধর্মের ভিত্তিতে, ওই সময় মায়ানমারের আরাকানের মুসলমানরা ছিল আরাকানকে পাকিস্তানের প্রদেশ করার জন্য বা অন্তর্ভুক্ত করার জন্য, এবং এ নিয়ে কিন্তু জিন্দার সাথে কিন্তু তারা রোহিঙ্গা নেতারা যোগাযোগ করে এবং রোহিঙ্গার একটি বড় সশস্ত্র গ্রুপ তৈরি করে মংদু বুথিং এলাকাকে পূর্ব পাকিস্তানের সাথে সম্পৃক্ত করতে উদ্যোগ নেয়। এই উদ্যোগের ফলে কিন্তু মিয়ানমারের বৌদ্ধ ধর্মাবলম্বীরা রোহিঙ্গা উদ্যোগকে বিশ্বাসঘাতকতা হিসেবে চিহ্নিত করে। এর পরবর্তীতে 1982 সালে আইন পাস হয়, নাগরিকত্ব আইন। 1982 সালে যে নাগরিকত্ব আইন পাস হয় মায়ানমারের, সেই নাগরিকত্ব আইনে মায়ানমারের সামরিক জান্তা সরকার মূলত হচ্ছে মায়ানমারের নাগরিকদের তিনটা ভাগে ভাগ করেন। একটা হচ্ছে পূর্ণাঙ্গ নাগরিক, একটা হচ্ছে সহযোগী নাগরিক, একটা হচ্ছে অভিবাসী নাগরিক। তা এই 1982 সালের এই নাগরিক আইনে মূলত 1823 সালে মিয়ানমার ব্রিটিশ শাসন শুরু হওয়ার পর এই 125টি গোত্র মিয়ানমারের পূর্ণাঙ্গ নাগরিক হিসেবে গণ্য পায়। অর্থাৎ 1823 সাল থেকে 1982 সাল পর্যন্ত মায়ানমারের 125টি গোত্র পূর্ণাঙ্গ নাগরিক হিসেবে স্বীকৃতি পায়। রোহিঙ্গা গোত্র হিসেবে অস্বীকার করে সামরিক সরকার, অর্থাৎ রোহিঙ্গাদের গোত্র হিসেবে স্বীকৃতি দেয় না। যে কারণে 1948 সালে নাগরিক অ্যাক্টে সহযোগী নাগরিক হিসেবে মায়ানমারের আরাকানের অধিবাসীদের ডাকা হয়। ঠিক একইভাবে এই অভিবাসী নাগরিক হিসেবে কয়েকটি শর্তের কথা উল্লেখ করে রোহিঙ্গাদের অন্তর্ভুক্ত করা অভিবাসী নাগরিক, সহজ নাগরিক থেকে তাদের বাদ দিয়ে অভিবাসী নাগরিক করা হয়। এরপর নাগরিক কার্ড থেকে মূলত বাতিল। আস্তে আস্তে 1989 সালে মিয়ানমার 3 ধরনের নাগরিক কার্ডের প্রচলন করে মিয়ানমার সরকার: পূর্ণাঙ্গ নাগরিক, সহযোগী নাগরিকদের জন্য নীল কার্ড, পূর্ণাঙ্গদের জন্য গোলাপি কার্ড এবং অভিযোজিত নাগরিকদের জন্য সবুজ রঙের কার্ড। তা চাকরি, ব্যবসা বাণিজ্য এবং পড়াশোনা, চিকিৎসা সেবা এ ধরনের কাজকর্মে এই কার্ডের ব্যবহার করা হয়, কিন্তু রোহিঙ্গাদের কোনো ধরনের কার্ড দেওয়া হয় না। এর ফলে রোহিঙ্গাদের পক্ষে মিয়ানমারের নাগরিকত্ব পেতে কষ্ট হয় বা টিকে থাকা দুরূহ হয়ে পড়ে। এবং 3 ধরনের কার্ড দিলেও কিন্তু 1989 সালে রোহিঙ্গাদের কোনো ধরনের কার্ড দেয়নি। এছাড়া নিষিদ্ধ গ্রামে রোহিঙ্গাদের মূলত আবদ্ধ রাখা হয়, রোহিঙ্গাদের বিয়েতে বাধা দেওয়া হয়। যেমন 1990 সালে আরাকান রাজ্যে আইন জারি করা হয়। এই আইনটিতে উত্তর আরাকান বা আরাকানি মুসলিম জনগোষ্ঠীর বিয়ে নিয়ন্ত্রণ করা হয়, অর্থাৎ রোহিঙ্গাদের বিয়ের আগে সরকারি অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হয়। এরপর জন্ম নিয়ন্ত্রণ। 2005 সালে যখন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী পুনর্গঠন করা হয়, তখন থেকে মূলত তারা এই আরাকানের মুসলমানদের জন্ম নিয়ন্ত্রণের উপরে হস্তক্ষেপ করে। চিকিৎসা, শিক্ষা সীমিত অধিকার দেওয়া হয়। ধর্ষণের অভিযোগ রয়েছে রোহিঙ্গাদের 2011 সালে। উপরন্তু 2015 সালে সাম্প্রতিক রোহিঙ্গা সমস্যার চূড়ান্ত সমস্যা সৃষ্টি হয়, উদ্ভূত রোহিঙ্গা সমস্যার চূড়ান্ত কারণ সৃষ্টি হয়। তো এইগুলো সংক্ষিপ্ত আকারে যদি আমরা বলি তাহলে উদ্ভূত রোহিঙ্গা সমস্যার কারণগুলো। এছাড়া আমরা রোহিঙ্গা সমস্যার সমাধানগুলো আমাদের সেটে দেওয়া আছে। তো আপনাদের হোমওয়ার্কস দিব আমি 2টা বিষয়। হোমওয়ার্কস দিয়ে আমি আমাদের আজকের ক্লাস শেষ করব। আপনাদের হোমওয়ার্কটা একটু লিখে নেবেন। প্রথমত হচ্ছে রোহিঙ্গা সমস্যা, যেটা যদি আমি স্বল্প পরিসরে পড়িয়েছি, তবে এটা আপনাদের থাকবে। আপনার হচ্ছে জনশক্তি রপ্তানি। এই 2টা বিষয় আছে আপনাদের হোমওয়ার্ক হিসেবে দেওয়া থাকলো, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। তো আজকে পর্যন্ত অলরেডি 1 ঘন্টা 40 মিনিটের বেশি ক্লাস হয়ে গেছে। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবারও সবার সাথে আগামী ক্লাসে দেখা হবে 9 নম্বর ক্লাসে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।